ভর দুপুরে আচমকায় বৃষ্টি নামল। খানিক্ষণ আগে অবধিও আকাশটা বেশ ভালোই ছিল। ঝকঝকে রোদের ভেতর দিয়ে নীল আকাশে সাদা বরফের চায়ের মতো মেঘগুলো ভেসে যাচ্ছিল পূব থেকে পশ্চিমের দিকে। হঠাৎই এক লহমায় সমস্ত ছবি ওলটপালট হয়ে গিয়ে তেড়ে এলো বৃষ্টি। যদিও শরৎকালে এমনটাই হয়, মোটা মোটা বৃষ্টির ফোঁটা তীরের ফলার মতো মাথায় এসে পড়ছে। না, ছাতাতে বৃষ্টি মানবে না। এলো পাথারি হাওয়ার ঝাপটায় মাথার ওপরে ধরে থাকা ক্রমশ দোদুল্যমান ছাতাটাকে আর কতক্ষণ যে আটকে রাখতে পারবেন তা নিজেও জানেন না পরিমল ভট্টাচার্য। এখনই একটা মাথা গোঁজার ঠাঁই না হলেই নয়। কিন্তু দাঁড়াবেন কোথায়? আশেপাশে তো তেমন কিছুই নেই। রাস্তার দুপাশে যতদূর দেখা যায় জঙ্গলাকীর্ণ মাঠ আর কচুর বন। এই পাশটায় কারো বাড়িঘর চোখে পড়ছে না। আর থাকলেও এই মুহূর্তে নজরে পড়ার মতো পরিস্থিতিও নেই, কারণ প্রচণ্ড বৃষ্টির দাপটে চতুর্দিক সাদা হয়ে গিয়েছে। গাড়ি চলাচল এদিক পানে তেমন নেই যে তাতে চড়ে বসবেন। আর থাকলেও এই জলধারার মধ্যে দাঁড় করিয়ে কোনো গাড়ি প্যাসেঞ্জার তুলবে বলে মনে হয় না। দৃষ্টি বেশি দূর এগোচ্ছে না। বর্ষণ মাথায় নিয়ে আরও খানিকটা সেইভাবেই পথ এগিয়ে ভট্টাচার্য মশাইয়ের চোখে পড়ল রাস্তার বাম পাশে খানিকটা নেমে গিয়ে ফাঁকা পরিত্যক্ত জমির ওপর একটা ঝাঁকড়া গাছ। আপাতত এর তলায় ছাতা মাথায় দিয়ে দাঁড়ালেই রক্ষে, এই ভেবেও ছুটে রাস্তা থেকে নেমে গিয়ে ঢুকলেন গাছটার তলায়। কি গাছ তিনি চেনেন না। গ্রাম বাংলায় এই ধরনের গাছ না, আগে কোনো দিনও তো তিনি দেখেননি। মাঝারি কাণ্ড উঠে পড়েছে মাথার ওপর এবং সেটা চতুর্দিকে ডালপালা বিস্তার করে আচ্ছাদন সৃষ্টি করেছে, ঠিক একটা বৃহৎ আকৃতির ছাতার ন্যায়। গাছটার বড় বড় মোটা পাতা ভেদ করে খুব সামান্যই বৃষ্টির ছিটে ফোটা জল ভেতরে আসছে। অর্থাৎ এই অবস্থায় ভট্টাচার্য মশাই ছাতাটা মাথার উপরে স্রেফ ধরে থাকলেই হবে, গায়ে আর জল পড়ার কোনো সুযোগ নেই। এভাবে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কোমর ধরে আসলে নিচের দিকে তাকিয়ে বসার জায়গা খুঁজতে লাগলেন। আর তখনই নজরে পড়ল গাছের শেকড়টা। সেটার উপরে দিব্যি আরামে বসে গাছের কাণ্ডে হেলান দেওয়া যায়। তৎক্ষণাৎ সেইভাবে বসে খুব আরাম অনুভব করলেন। সেই ভোরবেলা বেরিয়েছিলেন বাড়ি থেকে। পাশের গ্রামের বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ী সুখদেব বড়ালের বাড়ি বিশ্বকর্মা পুজো শেষ করে ফিরতে ফিরতেই দুপুর হল। সুখদেব বড়ালের বাড়ি পৌঁছনোর জন্য দুবার গাড়ি বদল করতে হয়। প্রথমে তার বাড়ি রাজধরপুর থেকে গাড়িতে করে আসতে হয় পলসন্ডা, তারপর পলসন্ডার মোড় থেকে অন্য গাড়িতে চেপে সুখদেব বড়ালের বাড়ি নবগ্রামে পৌঁছাতে হয়। ফেরবার সময় পলসন্ডার মোড় অবধি এসে আর কোনো গাড়ি পেলেন না। হয়তো আজ বিশ্বকর্মা পুজো বলেই পথে ঘাটে গাড়ি কম। তার ওপর এই দুর্যোগ, যেন আকাশ থেকে নদী বেয়ে নেমে আসছে। বসে বসে এসব নানা কথা ভাবতে ভাবতে হালকা একটা ঝিমুনির ভাব এলো ভট্টাচার্য মশায়ের। তার সঙ্গে অনুভব করলেন চারপাশে মিষ্টি একটা গন্ধ। সেই গন্ধ নাকে আসতেই শরীরটা বেজায় ফুরফুরে লাগছে তার। পরিমল ভট্টাচার্য অনুভব করলেন তার চোখের পাতা ভারী হয়ে আসছে। গন্ধের উৎসের খোঁজ করতে করতে ওর চোখে পড়ল গাছের ডালে অসংখ্য সাদা সাদা ফুল ফুটে রয়েছে। কিন্তু এটা কি ফুল? এই ধরনের ফুল তো এর আগে কখনো দেখেননি। এমনকি গাছটাই তো তার কাছে নতুন। ফুলগুলোর দিকে খুব ভালো করে চাইতেই অবাক হয়ে গেলেন তিনি। চট করে উঠে পড়ে গাছের ডাল এক হাতে টেনে নিয়ে চোখের কাছে এনে দেখলেন চক্রাকার সাদা ফুলের ভেতর থেকে বেরিয়ে রয়েছে মানুষের মাথার চুলের মতো কিছু, এক গুচ্ছ। আশ্চর্য, একেবারে মানুষের মাথার চুল।
এরকমও আবার হয় নাকি? রেশমের মতো চুলের গুচ্ছটা হাতে নিয়ে অনুভব করতেই চমকে উঠে সরে দাঁড়ালেন ফুলের কাছ থেকে। বিস্ময়ে হতবাক হয়ে পুনরায় গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসলেন। মাথার ভেতর ঠোক্কর খেতে লাগলো একটা অন্য চিন্তা। কি গাছ এটা? ফুলের গন্ধে একটা কেমন নেশা ধরানো মতো ভাব আছে যেন। এমন গাছ আমাদের গ্রাম বাংলায় আগে কখনো দেখেছি বলে তো মনে পড়ে না। এসব কথা ভাবতে ভাবতে শরীরটা ধীরে ধীরে শান্ত হয়ে আসছে পরিমল বাবুর। চিন্তা শক্তিও কমে আসছে। আর কিছুক্ষণ থাকলে হয়তো জ্ঞান শূন্য হয়ে পড়বেন। একটা অজানা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে গুঁড়ি থেকে উঠে পড়বার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তার পেছন থেকে কে যেন টেনে ধরেছে শরীরটা। শিউরে উঠলেন। তার সঙ্গে বাড়ল তার বুকের ধুকপুকানি। বিস্ফারিত চোখ নিয়ে মাথাটা ঘুরিয়ে ভট্টাচার্য মশাই যা দেখলেন তাতে চোখের সামনে আধার নেমে আসলো মুহূর্তে। জ্ঞান শূন্য হয়ে পড়বার ঠিক আগে তিনি দেখেছিলেন পেছন দিক থেকে খুব সন্তর্পণে গাছের একটা সরু লিকলিকে ডাল তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে, যার থেকে নিস্তার পাবার কোনো সুযোগ নেই। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের আগের সপ্তাহের গল্প হতভাগী। এই গল্পটিতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন এবং তারই বলে গল্পটি ইতিমধ্যে ৫৫,০০০ মানুষের কাছে পৌঁছে গিয়েছে। এভাবেই আমাদের গল্পগুলি শুনুন। ভালো মন্দ যেমনই লাগুক না কেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকে আপনাদেরকে শোনাবো আপনাদেরই পছন্দের গ্রাম বাংলার ভূতের গল্প, আশিস চক্রবর্তীর কাহিনী কালাত্মা। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে প্রথমবারের জন্য শুনছেন তাদের কাছে অনুরোধ, আমাদের গল্প ভালো লাগলে চ্যানেল ঘুরে বাকি গল্পগুলিও শুনে দেখবেন। কথা দিচ্ছি হতাশ হবেন না। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, আশিস চক্রবর্তীর কাহিনী কালাত্মা। পরিমল ভট্টাচার্যের চোখ যখন খুলল ও নিজেকে পেলেন হাসপাতালের বেডে। শরীর অত্যন্ত দুর্বল, হাতে ছুঁচ ফোটানো, রক্ত দেওয়া হচ্ছে তাকে। মাথার ভেতরটা অসম্ভব যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। পুনরায় গাছের কথাটা মনে পড়ায় একটু অস্থির হয়ে পড়লেন তিনি। ডাক্তারবাবু এসে জিজ্ঞেস করলেন, এখন কেমন বুঝছেন? শরীর আগের থেকে খানিক ঠিক লাগছে তো? আমি কোথায়? লালবাগ সরকারি হাসপাতালে। আমার কি হয়েছে? প্রাথমিকভাবে তো মনে হচ্ছে অ্যানিমিয়া, মানে রক্তাল্পতা। তবে বেশ কিছু টেস্টের প্রয়োজন আছে আপনার। সেগুলো না দেখে পরিষ্কারভাবে কিছু বলা যাচ্ছে না। তবে ধন্যবাদ বলুন ওই ছেলেটাকে, যে আপনাকে ঠিক সময়ে রাস্তা থেকে তুলে এনে হাসপাতালে ভর্তি করেছে। নইলে অনেক কিছুই ঘটে যেতে পারত। কথাটা বলার সময় ডাক্তারবাবু দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে ইশারা করছিলেন। পরিমলবাবু মনে মনে ২-৩ বার উচ্চারণ করলেন, অ্যানিমিয়া, আমার রক্তাল্পতা, কিভাবে সম্ভব? তারপর ডাক্তারবাবুকে বললেন, ডাক্তারবাবু দয়া করে ওই ছেলেটাকে একটু ভেতরে আসতে দিন না। আমার কাছে আসতে বলুন ওকে, ওর থেকে কিছু জানবার আছে আমার। ওকে, আমি ছেলেটিকে ডেকে দিচ্ছি, কিন্তু বেশি কথা বলবেন না। আপনার রেস্টের প্রয়োজন এখন। ডাক্তারবাবু কথা শেষ করে বাইরে বেরিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বাইরে থেকে ছেলেটা ঘরে প্রবেশ করল। ভট্টাচার্য মশাই চেয়ে দেখলেন ছেলেটার বয়স ২০-২২ হবে। পরনে হাল ফ্যাশনের জামা কাপড়, পিঠে একটা ব্যাগ ঝুলছে। ছেলেটাকে দেখে কলেজের ছাত্র ছাড়া অন্য কিছু মনে হলো না তার। ভট্টাচার্য মশাই জিজ্ঞেস করলেন, কি নাম তোমার? ছেলেটা হাসি মুখ করে জবাব দিল,
আগে ঋষি ঋষি মজুমদার। তুমি আমার সন্তান তুল্য, তবুও ধন্যবাদটা তোমার প্রাপ্য। হ্যাঁ, যা উপকার তুমি আমার করলে এর ঋণ আমি শোধ করতে পারবো না কখনো। না না, এসব কি বলছেন? মানুষ হিসেবে এটুকু তো করাই যায়। মানুষ আজকাল মানুষের পাশে এভাবে দাঁড়ায় না। নিশ্চয়ই তুমি কোনো ভালো ঘরের ছেলে, শিক্ষা সংস্কার সব মা বাবার থেকে পেয়েছ। আমার আশীর্বাদে কত কাজ দেবে আমি জানি না, তবে আমি প্রাণ ভরে তোমাকে আশীর্বাদ করছি। জীবনে অনেক বড় হও বাবা, আর এভাবেই মানুষের পাশে দাঁড়াও। ঋষি চুপ করে রইল। ভট্টাচার্য মশাই ঋষিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, এবার বলো তো, কোথায় আর কিভাবে আমাকে পড়ে থাকতে দেখেছো? আমার একটা কম্পিউটারের ল্যাব আছে নবগ্রামে, ওখানে আজকে পুজো সেরে ফিরছিলাম। রাস্তায় গাড়ি কম, তাই হেঁটেই ফিরছিলাম। তারপর রাস্তার ধারে খানিকটা তফাতে গাছের নিচে চোখ পড়তেই দেখি আপনি মুখ থুবড়ে পড়েছিলেন, পাশে আপনার ছাতাটা। আর কিছু দেখেছিলে? না। গাছটাকে দেখোনি? না, খুব ভালোভাবে দেখিনি। আসলে আপনাকে পড়ে থাকতে দেখে অন্য কিছুর দিকে চোখ যায়নি আর। সেটাই স্বাভাবিক। তবে ওই গাছটা কোনো সাধারণ গাছ না, কিছু একটা গন্ডগোল আছে। গাছে আবার কি গন্ডগোল থাকতে পারে এটাই ভেবে উঠতে পারল না ঋষি। বিস্মিত দৃষ্টিতে চেয়ে রইল সে। ভাবটা বুঝতে পেরে পরিমলবাবু আবার বললেন, আছে আছে, আমি নিশ্চিত ও কোনো সামান্য গাছ নয়। ওর চেহারা, ওই গাছের ফুল আর তার থেকে ছড়ানো মিষ্টি গন্ধ, এসব সাধারণ আর 5টা গাছের মতো নয়। নইলে দিব্যি সুস্থ মানুষ আমি হঠাৎ করে রক্তাল্পতা হবেই বা কেন? আচ্ছা, গাছের সর্বত্র অমন সুন্দর সাদা থোকা থোকা ফুল ফুটে রয়েছে, সেগুলোর দিকে তোমার একবারও নজর পড়েনি? ঋষির কপালে ভাঁজ পড়ল। ও এবার অবাক হয়ে বলল, সাদা ফুল? কি বলছেন? আমি তো দেখলাম গোটা গাছ জুড়ে লাল রঙের টকটকে ফুল ফুটে রয়েছে। কথাটা শোনা মাত্র ভট্টাচার্য মশাই উত্তেজনায় নিজের শরীরটাকে তুলে উঠে বসবার চেষ্টা করে পুনরায় ব্যর্থ হয়ে শুয়ে পড়লেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি বলছো কি তুমি? ঠিক দেখেছো তুমি? গাছে লাল রঙের ফুল ছিল? হ্যাঁ, রং চিনতে ভুল কেন করব? রাস্তা দিয়ে চলবার সময় ওই গাছের লাল রঙের ফুলগুলোর দিকেই তো আমার নজর প্রথমে যায়। তারপর তো আপনাকে সেখানে পড়ে থাকতে দেখি। তার মানে আমার অনুমান সত্য? কি সত্যি? ভয়ানক ব্যাপার বাবা। তোমরা আজকালকার ছেলে এসব না মানতেও পারো। বিদ্যে বুদ্ধি আমারও কিছুটা আছে, কিন্তু আমার সঙ্গে যেটা ঘটেছে সেটা তো আর উড়িয়ে দেওয়া যায় না। কি বলছেন কিছুই যে বুঝছি না, একটু পরিষ্কার করে বলুন তো। আমি বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য ওই গাছতলায় গিয়ে বসি। তারপর থেকেই একটা অস্বস্তি ভাব হচ্ছিল শরীরে। গাছ থেকে নির্গত মিষ্টি গন্ধে মাথা ঝিমঝিম করছিল আমার। গাছের ফুলগুলো তখন আমি স্পষ্ট দেখেছি, সাদা ধবধবে, আর তার থেকে বেরিয়ে রয়েছে মানুষের চুলের মতো কিছু। আমার ব্যাপারটি অন্যরকম ঠেকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। ওই গাছ আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখে আমার শরীর থেকে রক্ত টেনে খেয়েছে, আর সে কারণেই সাদা ফুলগুলো এখন লাল। আমার রক্তে লাল হয়ে উঠেছে ফুলগুলি। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি একটু ভুল বলছি না। ব্যাপারটা বড়ই অদ্ভুত লাগলো ঋষির। সে জানালো গাছের তলায় গিয়ে সে কোনো গন্ধ পায়নি। হতে পারে খিদে পেলে শিকারকে আকৃষ্ট আর মূর্ছিত করবার জন্য ওই গাছ এই সুমিষ্ট গন্ধ ছাড়ে, আর কাজ হয়ে গেলে সব বন্ধ।
ও গাছ অতি প্রাকৃত ও খুব খারাপ। এমনকি গাছটার আশেপাশে কোনো গাছ জন্মায়নি, সামান্য ঘাস পর্যন্ত নেই। বুঝলাম। আচ্ছা, কিন্তু আমাকে একটা কথা বলুন, আপনার শরীরে তো কোনো ক্ষত নেই, তাহলে গাছটা রক্ত খেলো কিভাবে? সে আমি জানি না, তবে আমার অনুমান 100% সত্য, এ আমি জোর দিয়ে বলতে পারি। না হলে আমার শরীরের রক্তাল্পতা। এক মুহূর্ত আগে পর্যন্ত যে মানুষ সুস্থ ছিল, সে একটা গাছের তলায় যেতেই রক্তাল্পতা। আর সেই ফুল সাদা থেকে লাল হলো কিভাবে? হ্যাঁ, হতে পারে, আপনি হয়তো ঠিক বলছেন, কিন্তু আশ্চর্য হচ্ছে এই ভেবে যে এও কি সম্ভব। স্কুলে থাকতে পড়েছিলাম কিছু গাছ আছে তারা নাকি মাংসাশী, সামান্য পোকামাকড় নাকি তারা খায়, তা বলে মানুষের উপর আক্রমণ করতে পারে এমনটা কখনো শুনিনি। তবে আমারই বা জ্ঞান কতটুকু। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন এ বিষয়ে আমি আমার স্যারের সঙ্গে কথা বলবো। তোমার স্যার মানে? সে এক গাছ পাগল মানুষ, ও এসব নিশ্চয়ই জানবে। প্রেসিডেন্সি কলেজের বোটানির প্রফেসর ছিলেন এক সময়। দেশি বিদেশি বিভিন্ন কাগজে ওর লেখা ছাপে, কিছু বইও লিখেছেন গাছ সম্পর্কে। বাড়িতে হাজার রকমের গাছের সংগ্রহ। ও আপনার ব্যাপারটা শুনলে আগ্রহী হয়ে হয়তো নিজেই এসে হাজির হবে আপনার কাছে। ভট্টাচার্য মশাই খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে বললেন, ঠিক এইরকম একটা মানুষ আমার এখন খুব দরকার। সাধারণ মানুষেরা এসব কথা মানতেই চাইবে না, উল্টে আমাকেই দোষারোপ করবে। আচ্ছা, কি নাম ভদ্রলোকের? নিহার রঞ্জন রায়। আর একটা উপকার আমায় করে দিয়ে যাও বাবা, ভদ্রলোকের ঠিকানার ফোন নাম্বারটা আমাকে একটু দিয়ে যাও। আমি ওর সঙ্গে এই বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি কথা বলতে চাই। নইলে আজ আমার বিপদ হয়েছে, কাল অন্য কারোর হবে। আর আমার অনুমান যদি সত্যি হয়, তাহলে অবিলম্বে সেই গাছ কাটার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, কিন্তু স্যার তো মোবাইল ফোন ব্যবহার করেন না। তিনি বলেন মোবাইল ফোন ব্যবহার করলে নাকি গাছেদের ক্ষতি হয়। আমি ওনার যোগাযোগের সমস্ত ডিটেলস লিখে দিয়ে যাচ্ছি, কিন্তু আমার মনে হয় গাছ নিয়ে পরে ভাবা যাবে। আপনি আগে সুস্থ হয়ে উঠুন। কথা শেষ করে ঋষি ব্যাগ থেকে কাগজ কলম বের করে নিহার রঞ্জন রায়ের ঠিকানা লিখে ভট্টাচার্য মশাইয়ের হাতে গুঁজে দিয়ে চলে গেল। কাগজের উপর একবার চোখ বুলিয়ে সেটা জামার বুক পকেটে রেখে চোখ বুঝলেন তিনি। দিন 7 পর হাসপাতাল থেকে সুস্থ হয়ে ভট্টাচার্য মশাই বাড়ি ফিরলেন। মানুষটা অকৃতদার, বাড়িতে একাই থাকেন, তাই মাথার ভেতর সর্বক্ষণ ওই অদ্ভুত গাছের ব্যাপারটায় ঘুরে বেড়াতে লাগল। তার মন বলছে আরও একবার গাছটাকে দেখা উচিত, কিংবা গাছটা সম্বন্ধে সামান্য খোঁজ খবর নিশ্চয় পাওয়া যাবে ওই এলাকার মানুষজনের কাছ থেকে। হঠাৎ মনে পড়ল, আরে ওখানে তো কোনো ঘরবাড়িই নেই। যতদূর দৃষ্টি যাচ্ছিল নজরে পড়ছিল কেবল আগাছাপূর্ণ মাঠ আর মাঠ। তবুও 4-5টা ঘুরে দেখলে কিছু না কিছু তো মিলবেই। আমার আরও একবার ওখানে যাওয়াটা দরকার, কিন্তু সবটাই করতে হবে খুব সাবধানে। দিন 2 পর ভট্টাচার্য মশাই পুনরায় রওনা দিলেন পলসন্ডার মাঠে সেই অদ্ভুত গাছটার উদ্দেশ্যে। পৌঁছলেন ঠিক দুপুরবেলা। আজ আকাশ একেবারেই পরিষ্কার, রৌদ্রের তাপে গা যেন পুড়ে যাচ্ছে। চারিদিকে কেবল শূন্যতা। রাস্তা থেকে খানিক দূরে এই ফাঁকা মাঠের উপর ঠিক যেন অভিশাপের মতো দাঁড়িয়ে আছে গাছটা। দূর থেকে দাঁড়িয়ে সামান্য গরম বাতাসে গাছটার ডালপালাগুলো নড়তে দেখে ভট্টাচার্য মশাইয়ের মনে হলো গাছটা যেন তাকে হাত ছানি দিয়ে ডাকছে। যেমনটা ভেবেছিলাম, গাছটার ফুলগুলো এখন সাদা ধবধবে। এর অর্থ সে ক্ষুধার্ত, শিকারের জন্য ওত পেতে আছে সে।
মিষ্টি গন্ধে মোহিত করে কাছে ডেকে এনে রক্ত শুষে নেবে সে। এটিই তার শিকারের কৌশল। কিন্তু আর নয়, দ্বিতীয়বার আর কোনো সুযোগ দেওয়া চলবে না। যেমন ভাবা তেমন কাজ। পকেট থেকে রুমালটা বার করে বাম হাতে নাকের ওপর চেপে ধরে ধীরে ধীরে গাছের দিকে এগিয়ে গেলেন তিনি। তারপর গাছের সামনে পৌঁছে ফুলের গায়ে ডান হাত দিয়ে ভালোভাবে দেখতে থাকলেন। ফুলের থেকে নির্গত এমন গুচ্ছ গুচ্ছ চুলের আসল রহস্য কি? পরিমলবাবুর মনে হলো তার ছোঁয়ায় গাছটা যেন সজাগ হয়ে উঠেছে। এতক্ষণ যেটা ঝিমোচ্ছিল, এখন তার আচরণটা কেমন যেন অদ্ভুত। সামনে খাবার এসে পৌঁছলে পশুরা যেমন ধরনের প্রতিক্রিয়া দেয়, কতকটা সেই রকম। ভট্টাচার্য মশাই লক্ষ্য করলেন ফুলের ভেতর থেকে বেরিয়ে আসা চুলগুলো সামান্য রকম নড়াচড়া করছে। তারপর ধীরে ধীরে সেই চুলের গোছা ছড়িয়ে পড়ে হাতের লোমকূপের মধ্যে প্রবেশ করার চেষ্টা করতে লাগল। অর্থাৎ এই চুলগুলোই হলো শোষক, যে কিনা সূক্ষ্ম হওয়ার কারণে অনায়াসে লোমকূপের মধ্যে প্রবেশ করে আর তারপর অনায়াসে দেহের রক্ত টেনে নেয়। এহেন পদ্ধতিতে দেহে ক্ষত হওয়ার সম্ভাবনাও নেই, তাই সাধারণ মানুষের পক্ষে ব্যাপারটা বোঝা বড় কঠিন। ঝট করে হাতটা সরিয়ে ফেললেন ভট্টাচার্য মশাই, আর সঙ্গে সঙ্গে ফুলগুলোর মাঝখান থেকে নির্গত চুলগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ল। এমন সময় ওর কানে এলো পেছন থেকে কেউ যেন ডাকছে ওকে। আরে ও মশাই, কি করছেন আপনি? আরে শিগগিরই সরে আসুন ওখান থেকে, ওদিকে যাবেন না। আরে সরে আসুন বলছি। ভট্টাচার্য মশাই মাথা ঘুরিয়ে দেখলেন একটা লোক রাস্তার উপরে দাঁড়িয়ে কথাগুলো বলছেন। নাকের ওপর থেকে রুমালটা নামালেন তিনি। তারপর গাছের থেকে সরে লোকটার সামনে এসে দাঁড়ালেন। আগে নমস্কার, আমার নাম গুণময় সান্যাল। এককালে এখানকার স্কুলে মাস্টারি করতাম, এখন রিটায়ার্ড। ভট্টাচার্য মশাই নিজের পরিচয় দিয়ে বললেন, আপনি আমাকে গাছটার থেকে সরে আসতে বললেন কেন? গুণময় বাবু গাছটার দিকে একভাবে চেয়ে থেকে বললেন, খুব খতরনাক গাছ মশাই, ওর থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। আপনি ওই গাছটা সম্বন্ধে খুব খারাপ কিছু জানেন নাকি? জানি, নিজের চোখে দেখেছি, খুব অপয়া গাছ। তবে আমার কথা কেউ কোনোদিনও বিশ্বাস করেনি। কি দেখেছেন আপনি? এই তো বছরখানেক আগেকার কথা। মধু ঘোষ এই এলাকারই ছেলে। সে এই মাঠে এসেছিল গরু চড়াতে। তো রোদের তাপে ক্লান্ত হয়ে এই গাছতলায় গামছা বিছিয়ে খানিক জিরিয়ে নেবার জন্য ঘুমিয়ে পড়েছিল। কিন্তু সেই ঘুম তার আর ভাঙেনি। বিকালবেলা ও যখন বাড়ি ফিরছে না দেখে ওর বাড়ির লোক এসেছে, তখন ও রক্তশূন্য ফ্যাকাশে শরীরটা এই গাছের নিচে পড়ে থাকতে দেখেছিল। আমিও দেখেছি। সাদা হয়ে আসা ওর শরীরটা কেমন চুপসে ছোট হয়ে গেছিল। চোখ দুটোর মনি উল্টে গিয়ে সাদা অংশটা বেরিয়ে পড়েছিল। এই ঘটনার ঠিক মাস 3 পর একজন ভিখিরিকে পড়ে থাকতে দেখা যায় ওই রকম একইভাবে এই গাছতলাতে। সেও হয়তো রোদে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিল, খানিক দম নেবার জন্য গাছের ছাওয়ায় এসে বসেছিল, কিন্তু উল্টে তার দম ফুরিয়ে এসেছিল এই গাছের নিচেই। এই ঘটনার পর এলাকায় একটা আতঙ্ক ছড়ায় এই গাছটাকে নিয়ে। নানান রকম ভূত প্রেতের ঘটনাও রটে। এর ফলে লোকজন এসে এই গাছটাকে কেটে পুড়িয়ে দিয়েছিল। কিন্তু এর ফল হলো আরো মারাত্মক। গাছটা কাটতে যারা যারা হাত লাগিয়েছিল তারা প্রত্যেকেই সেই রাতেই মারা যায়। তবে গাছটা কিন্তু মরেনি। অল্প কয়েকদিনের মধ্যেই মাটি ফুঁড়ে আবার গজিয়েছে। প্রাণ ভয়ে এখন আর কেউ এর ত্রিসীমানা মারায় না। কথাগুলো গুরুত্ব দিয়ে শোনার পর
ভট্টাচার্য মশাই নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি সবিস্তারে বললেন। সেসব শুনে গুণময় বাবু বললেন, সে কি, এ তো ভয়ঙ্কর কাণ্ড মশাই। খুব জোর বাঁচা বেঁচে গেছেন আপনি। তবে সব জেনে শুনে ফের এর কাছে পুনরায় এসেছেন কেন? গাছটা যে অস্বাভাবিক সে ব্যাপারে আমার সন্দেহ ছিল যথেষ্টই, তবে প্রমাণ ছিল না। কিন্তু আজকে পরীক্ষা করে আর আপনার মুখে সমস্ত ঘটনা শুনে নিশ্চিত হতে পেরেছি এ অতি প্রাকৃত জিনিস। এ গাছ লৌকিক জগতের নয়। তা এখন কি করবেন ভাবছেন? আর কোনো মানুষ যেন বিপদে না পড়ে সে ব্যবস্থা করতে হবে। অর্থাৎ? এখনো কিছু ভাবিনি, তবে আপাতত আরও একজন মানুষের কাছে যাওয়া খুব জরুরি। কে সে? নিহার রঞ্জন বাবু, গাছ গবেষক। ওর মুখ থেকে কিছু কথা শোনার পর যা ব্যবস্থা করার করব। দেখবেন, যা করার খুব সাবধানে। এ গাছ কিন্তু সুবিধার না। ওর ক্ষতি করার চেষ্টা করলে পরোক্ষভাবে নিজেরই ক্ষতি হয়। তবে একটা ব্যাপার কি জানেন, মানুষ ছাড়া অন্য কোনো জানোয়ার কি পাখি কেউ কিন্তু মৃত অবস্থায় ওর তলায় পড়ে থাকতে আজও অবধি আমরা কেউ দেখিনি। তার মানে ও কেবল মানুষকেই শিকার করে? সেটাই হবে হয়তো। তবুও গাছ বলে রক্ষে, এক জায়গায় স্থির হয়ে আছে বলে অনেকটা নিশ্চিন্ত। নইলে ভাবুন তো, যদি চলে ফিরে বেড়াতে পারতো তাহলে কি সাংঘাতিক কাণ্ডটাই না বেঁধে যেত। ওর কাছে না ঘেঁষলে কোনো বিপদ নেই, তবে জেনে শুনে মারাত্মক বিপদকে এভাবে বাড়তে দেওয়া চলে না। উপযুক্ত ব্যবস্থা নিতেই হবে। আজও সংখ্যা 1। কিছুদিনের ভেতর বংশবিস্তার করে ছড়িয়ে যদি সমস্ত এলাকা গিলে ফেলে তাহলে তো নরক বানিয়ে ছাড়বে। আচ্ছা, এটির সামনে একটা সাইনবোর্ডে যদি বড় বড় করে লিখে দেওয়া হয় যে বিপজ্জনক গাছ, দূরত্ব বজায় রাখুন, তাহলে হয় না? কথাটা খারাপ বলেননি, তবে এতে বিপদ পুরোপুরি যাবে না। অশিক্ষিত মানুষজন কাছে ঘেঁষতেই পারে। আচ্ছা, ঠিক আছে, আজ চলি। খুব শীঘ্রই দেখা হবে নিশ্চয়ই। আপনার সঙ্গে আলাপ হয়ে আমার বেশ ভালোই লাগলো। এই এলাকার শিক্ষিত মানুষজন তো আমার কথা মানতেই চায় না। ওরা বলে আমি নাকি কুসংস্কার আচ্ছন্ন। অপরদিকে এই চাষাভূষরা, তারা মানে যে গাছটায় ভুতুরে কোনো গন্ডগোল আছে। এখন কি করি বলুন তো? এই গাছের দিকে কাউকে আসতে নজরে পড়লেই আমি তাকে বারণ করি। তা আপনার থাকা হয় কোথায়? এই তো রাজধরপুর। সেখানে রক্ষাকালীর যে মন্দিরটা আছে তার ঠিক পাশেই। ও, বুঝেছি বুঝেছি। তে মাথার মোড়ের মন্দিরটা। বেশ বেশ বেশ, সুযোগ হলে নিশ্চয়ই যাব একদিন। পরদিন নিহার রঞ্জন রায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন ভট্টাচার্য মশাই। বাস স্টপে পৌঁছে মিনিট 10 অপেক্ষা করার পর ওর গন্তব্যস্থলের দিকে যাওয়ার বাস এসে পড়ল। এরপর প্রায় ঘন্টা খানেকের মধ্যেই বাসটা ওকে একটা চৌরাস্তার মোড়ে নামিয়ে দিয়ে চলে গেল। রাস্তার ধারে একটা বোর্ডে লেখা রয়েছে কান্তনগর। কয়েক পা এগিয়ে একটা চায়ের দোকানে নিহারবাবুর কথা জিজ্ঞাসা করতেই দোকানদার বলল, ওই বাম দিকের গলি দিয়ে হেঁটে যান, 10 মিনিটের মধ্যেই সামনে দেখবেন একটা বন, ওইখানেই থাকে ভদ্রলোক। লোকটার কথা মতো সে পথে এগিয়ে যেতেই খানিকক্ষণের মধ্যেই রাস্তার বাড়ি ঘর কমে এসে সামনে এসে পড়ল সবুজের সমারোহ। আরও কিছুটা এগোতেই চোখে পড়ল প্রায় ভগ্ন দশাপ্রাপ্ত দেওয়ালের সাথে আটকে রয়েছে একটা লম্বা লোহার গেট। প্রাচীর গেট, সর্বত্রই লতা গাছের বাহার, আর তাতে ফুটে রয়েছে নানা জাতের ফুল। গেটটা খোলাই রয়েছে। বিনা বাধায় ভেতরে প্রবেশ করে সামনে তাকাতেই দেখা মিলল একটা মাঝারি ধরনের বাড়ির, যার ছাদ, বারান্দা, দেওয়াল জুড়ে রকমারি গাছের যেন মেলা বসেছে।
গেট থেকে বাড়ির মধ্যে কাঁকড় বিছানো প্রবেশ পথের দুই ধারে অর্কিডের ছড়াছড়ি। দরজার সামনে পৌঁছে ডোরবেল টিপতেই প্রায় আধ মিনিটের মধ্যেই দরজা খুলে এসে হাজির হলো একটা মাঝ বয়সী লোক। আপনি নিহারবাবু? লোকটা জিভ কেটে কয়েকবার চুক চুক করে উত্তর দিল, হে, আগে আমি নরহরি, বাবুর চাকর। বাবু এই সময়টা জঙ্গলের দক্ষিণ দিকটাতেই থাকেন। যান, এগিয়ে যান, দেখতে পাবেন। এই বলে নরহরি আঙুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিল দক্ষিণ দিকটা। ভট্টাচার্য মশাই সে পথে এগিয়ে গেলেন। নিচের ঝোপঝাড়ের মধ্যে দিয়ে চলাফেরা করার একটা সরু রাস্তা তৈরি করা। মাথার ওপর দাঁড়িয়ে রয়েছে গাছেরা, পাখিদের কিচিরমিচির কানে আসছে। চতুর্দিকে দৃষ্টি ফেলে এগিয়ে যেতে যেতে ওর মনে হলো নিহারবাবুর বসত বাড়ি এবং তার সংলগ্ন জমি জায়গার অভাব নেই। একটা গোটা বন যেন কিনে ফেলেছেন তিনি। চলতে চলতে বৃহৎ কাণ্ডের বৃক্ষের সারি শেষ করে সামনে এসে পড়ল একটা ফাঁকা জায়গা। অবশ্য সেটাকে ফাঁকা বলা সঙ্গত নয়, কারণ সেখানে ওপরে কাঁচের ছাউনি দিয়ে নির্মাণ করেছেন বৃহৎ আকারের গ্রিন হাউস। গ্রিন হাউসের দরজাটা খুলে ভেতরে ঢুকতেই ওর চোখ কপালে উঠল। ভেতরে রয়েছে অজস্র দেশি বিদেশি চেনা অচেনা গাছের সম্ভার। পরম যত্নে সেসব লালিত পালিত হচ্ছে। এসব দেখে চোখ যেন ধাঁধিয়ে গেল ভট্টাচার্য মশায়ের। এই সময়ও লক্ষ্য করল সবুজের মধ্যেই দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধ লোক। ম্যাগনিফাইং গ্লাস চোখের সামনে ধরে একটা গাছের উপর দৃষ্টি ফেলে মনোযোগ দিয়ে কি যেন দেখে যাচ্ছেন। ভট্টাচার্য মশায়ের উপস্থিতি তিনি দেখেননি। গাছের উপর দৃষ্টি ফেলে মনোযোগ দিয়ে কি যেন একটা দেখতে ব্যস্ত। পায়ে পায়ে আরেকটু এগিয়ে গেলেন ভট্টাচার্য মশাই। কাছে গিয়ে গলা খাকারি দিতেই বৃদ্ধ লোকটা মাথা ঘুরিয়ে ভট্টাচার্য মশাইয়ের মুখের দিকে তাকিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। কপালে ভাঁজ পড়ল। বৃদ্ধ হলেও লোকটার চোখে মুখে একটা দৃপ্তি রয়েছে। মুখে বয়সের ছাপ স্পষ্ট, কিন্তু শরীর এতটুকুও ভাঙেনি। মাথা ভর্তি সাদা চুল, দাড়ি গোপ কামানো। ভদ্রলোকের শারীরিক ভঙ্গিমায় একটা ব্যাপার রয়েছে, আর সেটাকেই হয়তো আত্মবিশ্বাস বলে। ব্যাপারটা দেখলে সামনে যে কোনো ব্যক্তি বেশ একটু দমে যেতে বাধ্য। ব্যাপারগুলো বুঝতে পেরে ভট্টাচার্য মশাই কেমন যেন একটু হকচকিয়ে গেলেন। তারপর গলা খানিক পরিষ্কার করে বললেন, মানে মাফ করবেন, আমি আসছি অনেক দূর থেকে। আপনি নিহার রঞ্জন গুপ্ত? ইয়েস, তবে গুপ্ত নয়, রায়। বলুন এখানে কি দরকার? ভট্টাচার্য মশাই জিভ কেটে বললেন, এই চা বা মাফ করবেন রায় মশাই, আসলে দুশ্চিন্তায় আছি তো, তাই একটু গুলিয়ে ফেলেছি। বলছিলাম, আপনি তো গাছেদের ব্যাপারে সবটাই জানেন টানেন, তাই কিছু জিজ্ঞাসা ছিল আপনার কাছে। আপনি কোথা থেকে এসব জেনেছেন? আমি গাছের সম্পর্কে তেমন কিছু জানি না, জানার চেষ্টা করে চলেছি মাত্র এই যা। বয়স তো ফুরিয়ে এলো, এখনো মনে হয় সবটাই যেন আমার বোকামি ছিল, কারণ এক তিল সমান জ্ঞান লাভ করতেও পারিনি এখনো। গাছেদের স্বভাব চরিত্র এখনো আমাকে প্রথম দিনের মতোই অবাক করে। জীবনটা বাজে খরচ হয়ে গেল। আপনার এক ছাত্র ঋষি আমাকে আপনার ঠিকানা দিল। আসলে আমি একটা ঘোরতর সমস্যায় পড়েছি, আর সে কারণেই গাছের সম্বন্ধে জানবার বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে আমার। গাছ নিয়ে কয়েকটা প্রশ্ন আছে, সেসবের উত্তর পেতেই আপনার কাছে আসা। বলতে পারেন এক কথায় আপনার সাহায্য প্রার্থী। ঘোরতর বিপদে পড়েছেন? হ্যাঁ, একটা বিপদের সঙ্গে গাছের সম্পর্কটা কোথায়? বলবো সব বলবো। তার আগে আমাকে বলুন তো, গাছ কখনো শিকারী হতে পারে? নিহারবাবু ফিক করে হেসে জবাব দিল, ছেলেবেলায় বাবা মায়ের সঙ্গে বাংলাদেশে বেড়াতে গিয়ে
সিলেটে প্রথম দেখেছিলাম শিকারি গাছ, পরে ওর নাম জেনেছিলাম সূর্য শিশির। সেই থেকে গাছের প্রতি আমার অদ্ভুত টান জন্মায়। আসুন এদিকে। এই বলে বাম দিকে খানিকটা এগিয়ে গেলেন নিহার বাবু, পিছু পিছু ভট্টাচার্য মশাই। এরপর নিহার বাবু একটা 2 ফুটের মতো উঁচু কাঁচের ঢাকনা দেওয়া বাক্স খুলতেই ওর মধ্যে দেখা গেল একটা উদ্ভিদ, অনেকটা ফাঁপা কচুরি পানার মতো দেহের, ফোলা ফোলা চেহারা, যার চতুর্দিকে ডাল বিস্তারিত হয়ে আছে, আর প্রত্যেকটা ডালের মাথার কাছে ঠিক 2 হাতের চেটোর মতো খোলা লাল টকটকে একটা অংশ। তার গায়ের উপর সূক্ষ্ম কাঁটার মতো সুচালো দাঁত বিছিয়ে। বাক্সের ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে একটা মিষ্টি গন্ধ ভট্টাচার্য মশায়ের নাকে এসে ধাক্কা দিল। এরপর নিহার বাবু পাশে রাখা আরেকটা কৌটোর ঢাকনা খুলে বেশ কিছু পোকামাকড় উদ্ভিদটির লাল অংশের মধ্যে ছড়াতেই লাল ফোলা অংশটি চোয়ালের মতো বন্ধ হয়ে গেল। দৃশ্যটা দেখে ভট্টাচার্য মশাই যখন বনে গিয়েছেন, তখন নিহার বাবু বললেন, এই উদ্ভিদটির নাম ভেনাস ফ্লাই ট্র্যাপ বা বুনো মাংসাশী প্রাণী। এই ধরনের প্রায় 450 প্রজাতির উদ্ভিদ পৃথিবীতে আছে, যারা কিনা ছোট পোকামাকড় থেকে শুরু করে ব্যাঙ পাখি পর্যন্ত শিকার করে খেতে পারে। অবশ্য পরিবেশ পরিস্থিতি এদের মাংসাশী উদ্ভিদে পরিণত হতে বাধ্য করেছে। এবার আপনি বলুন তো, আপনার সমস্যাটা কি? হঠাৎ মাংসাশী উদ্ভিদের খোঁজ করতে আমার কাছে আসা কেন? ভট্টাচার্য মশাই ওর সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বিস্তারিতভাবে নিহার বাবুকে শোনালেন। তারপর বললেন, এবারে আপনিই বলুন, বিপদটা ঘোরতর কিনা? নিহার বাবু অবাক হয়ে খানিকক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, কি বলছেন কি আপনি? সুমিষ্ট গন্ধ ছড়িয়ে মানুষের দেহের রক্ত টেনে খাচ্ছে উদ্ভিদ? হ্যাঁ, এ তো রূপকথার গল্পকেও হার মানাবে। আমি সারাটা জীবন গাছের পিছনে ব্যয় করেও এমন কিছু আজ অবধি শুনিনি, তো দেখিও নি। গোটা বিশ্বের প্রায় সব জঙ্গল হন্যে হয়ে খুঁজেও এরকম অদ্ভুত গাছের খবর পায়নি হে। শেষমেশ কিনা আমাদের বাংলায় রক্তপিপাসু গাছ। স্ট্রেঞ্জ। আশ্চর্য, কি বলছেন? ও গাছ রীতিমতো অভিশপ্ত। কত যে মানুষ শিকার করেছে তার সঠিক কোনো হিসেব নেই। একবার কেটে ফেলাও হয়েছিল, কিন্তু তাতে কোনো ফল হয়নি। উল্টে যারা গাছ কেটেছিল তারা মারা পড়েছে আশ্চর্য রকমভাবে। এখন আর সেই গাছের দিকে কেউ ঘেঁষে না। না না না, গাছ কেটে ফেলার জন্য মানুষ মারা গেছে এ কথাটা অসত্য, মিথ্যে কুসংস্কার ছাড়া কিছু নয়। ও আমি ভালো মতোই জানি। আজকাল মানুষজন তো গাছকেও দেবতা বানিয়ে ফেলছে। কিন্তু আপনার বাকি কথা যদি সত্যি হয়, তাহলে তো মিরাকেল ঘটবে মশাই। এমন গাছের সন্ধান পেলে সমস্ত পৃথিবী একেবারে নড়ে চড়ে বসবে। আমি নিজে গাছটাকে দেখে আসব, তারপর যা করার করব। আজকাল তো বড় বড় গাছকে স্থানান্তরিত করার ব্যবস্থা হয়েছে। সেরকম বুঝলে আমি ওই গাছকে আমার সংগ্রহশালায় এনে রাখবো না হয়। আপনাকে কিছু ভাবতে হবে না, আমি ওর খাদ্যের যোগান দেব। ব্লাড ব্যাংক তো আছেই, রক্তের অভাব হবে না। আমি যাব, নিশ্চয়ই যাব। আপনি ঠিকানাটা রেখে যান নরহরির কাছে। ভট্টাচার্য মশাই মনে মনে ভাবলেন, এ লোকের নির্ঘাত মাথা খারাপ। না হলে ওই ভুতুরে গাছকে টেনে এনে কে ঘরে তুলতে চায়? যার থেকে নির্গত গন্ধে মস্তিষ্ক কার্যক্ষমতা হারায়, তাকে ঘরের আশেপাশে পোষা মানে তো স্বয়ং মৃত্যুকে আমন্ত্রণ জানানো। এত কিছু ভেবে নিয়ে ভট্টাচার্য মশাই বললেন, দেখুন, গাছ নিয়ে আসার প্রয়োজন নেই। মানে আমি যতটুকু বুঝেছি, ও গাছ অতি প্রাকৃত। ওর থেকে আপনারও বিপদ হতে পারে। আপনি বরং গাছটিকে মেরে ফেলার কোনো রাস্তা বার করুন। গাছ অতি প্রাকৃত মানে ভূত প্রেত পিশাচ? এ আপনি কি বলছেন?
অর্থাৎ আপনিও ওইসব অন্ধ মানুষজনের মধ্যেই পড়েন। শুনুন, তবে উদ্ভিদ হত্যা আমি করি না। সেরকম বুঝলে ওকে ওষুধ প্রয়োগ করে ঘুম পাড়িয়ে রাখার ব্যবস্থা করতে পারি। একবার ঘুম পাড়িয়ে দিতে পারলেই ওকে আমি তুলে আনতে পারবো আমার সংগ্রহশালায়। বিলুপ্ত হয়ে যাওয়া উদ্ভিদের প্রজাতি বলে মনে হচ্ছে, ওকে সংরক্ষণ করার প্রয়োজন আছে। এমন সুযোগ আমি হাতছাড়া করব না। ও ভালো কথা, আমার একজন বিদেশি বন্ধু রয়েছে, ওর নাম রোজার ইভেন্স। ও আমার মতোই উদ্ভিদ বিজ্ঞানী। ওর সঙ্গে একবার আলোচনা সেরে আমি আপনাদের ওখানে পৌঁছাবো। তারপর যা ব্যবস্থা করার করব। আপনি আপাতত একটা কাজ করুন, গাছটার সঠিক অবস্থান ঠিক কোথায় সেটা এসব লিখে আমার চাকর নরহরির কাছে দিয়ে যান। আমি ঠিক পৌঁছে যাব। আর হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। এরকম একটা আশ্চর্য কিছুর পেছনে আমি সারাটা জীবন খরচ করে ফেলেছি, তবে সেটা যে বাড়ি বয়ে আমার কাছে আসবে তা কোনোদিনও ভাবতেও পারিনি। নিহার রঞ্জন বাবু আশ্চর্য গাছটিকে নিজের শখের সংগ্রহশালায় স্থান দেওয়ার জন্য একেবারে নাছোড়বান্দা। ভট্টাচার্য মশাই অনুভব করলেন এরপর আর এ বিষয়ে কথা বাড়ানো বৃথা। দিন দুয়েক পর বিকেলবেলা গুণময় সান্যাল এলেন ভট্টাচার্য মশাইয়ের বাড়ি। গুণময় বাবুর চোখে মুখে বিস্ময়। ঘরে ঢুকেই চেয়ার টেনে ধপ করে বসে ভট্টাচার্য মশাইয়ের দিকে তাকিয়ে বললেন, এক গ্লাস জল হবে? জলের বোতলটা এগিয়ে দিতেই ঝট করে সেটা ধরে নিয়ে গলায় প্রায় সব জল ঢেলে দু একবার ঘন ঘন দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, খবরটা পেয়েছেন? কোন খবরটা? ওমা, সে কি, চারিদিকে হুলুস্থুল পড়ে গেল। খবরের কাগজ, টিভি, পুলিশ সব একেবারে নড়ে চড়ে বসলো। আর এদিকে আপনি কিছুই জানেন না? ভট্টাচার্য মশাইয়ের কপালে ভাঁজ পড়ে, দৃষ্টি ছোট হয়ে আসে। বিস্মিত স্বরে তিনি বলেন, কি ব্যাপার ঘটেছে বলুন তো। আসলে আমি কয়েকদিন ধরে গাছটা নিয়ে এতটাই চিন্তিত যে কোনো কিছুর খেয়ালই রাখতে পারিনি। ওই গাছটাই তো কি ভয়ানক কাণ্ড ঘটিয়ে ফেলেছে জানেন? কথাটা শুনে যেন একটু আন্দোলিত হয়ে উঠলেন। তারপর উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ, আবার কি হয়েছে? আর বলবেন না, আবার একটা প্রাণ নিয়ে নিল গাছটা। গতকাল বেলা 11টার দিকে কৃষ্ণ ঘোষ ওর গরুটা মাঠে বাঁধতে এসে দেখে যে গাছের থেকে দুটো পা ঝুলে আছে। ও ছুটে এসে দেখে একটা বাচ্চা ছেলে গাছের ডালে পেঁচিয়ে মরে পড়ে আছে। ছুটে এসে গ্রামে সব খবরাখবর দেয়, লোকজনও ছুটে আসে। ছেলেটার পরিচয়ও পাওয়া যায় যে পাশের গ্রামের ওই ফুল বিক্রেতা সুকুমার আছে না, ওর ছোট ছেলে ওটা। পুলিশ আসে, দেহ গাছ থেকে নামানো হয়, পোস্টমর্টেমের জন্য বডি ওরা নিয়ে যায়। তবে পুলিশ এটা মানতে নারাজ যে গাছ ওর রক্ত চুষে খেতে পারে। ওদের বক্তব্য যে পোস্টমর্টেম রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ নাকি জানা যাবে। ওরা বলছে কেউ শ্বাসরোধ করে খুন করে ফেলে দিয়ে গেছে। দেহটা একেবারে সাদা হয়ে রয়েছে, দেখলেই বোঝা যায় শরীরে বিন্দু মাত্র রক্ত নেই। তাছাড়া আমি নিজে চোখে দেখে এলাম তো, এখনো গাছে ফুলগুলো সব লাল হয়ে আছে। সবটা শুনে উঠে দাঁড়িয়ে পড়লেন ভট্টাচার্য মশাই। চোখে মুখে আফসোসের চিহ্ন, হাত পা যেন ছটফটিয়ে উঠছে কিছু না করতে পারার জন্য। আপনি নিহার রঞ্জন বাবুর কাছে গিয়েছিলেন না, সেই উদ্ভিদ বিজ্ঞানী? তো সেখান থেকে কিছু জানতে পারলেন? নিহার রঞ্জন বাবুর সাথে হওয়া সমস্ত কথা খুলে বললেন পরিমল বাবু। সব শুনে গুণময় বাবু বললেন, বুঝেছি। আপনি নিহার বাবুর কাছে গিয়েছিলেন বিপদের থেকে উদ্ধার পেতে। ওদিকে ও আপনার কথায় আমল না দিয়ে বিপদকে নিজের ঘাড়ে টেনে এনে বসাতে চাইছে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি ভাবছেন? এটা নিশ্চিত যে গাছটার উপর কোনো অপশক্তি ভর করে আছে। আর কেউ না মানুক, আমি কিন্তু সেটা ভালো মতোই জানি। তাই ওই
প্রেত শক্তিকে তাড়ানোর জন্য ঝাড়ফুঁক কিংবা তন্ত্রের সাহায্য নিলে কেমন হয়? পূজা পার্বণ মন্ত্র নিয়েই আমার পেশা। এদিকটা আমি যে একদম ভাবিনি তা কিন্তু নয়, তবে সেরকম কোনো সিদ্ধ তান্ত্রিক কি আছে যে এর থেকে আমাদের মুক্তি দিতে পারবে? গুণময় বাবুর মুখ উজ্জ্বল হয়ে এলো। আছে, এই ধরাধামে একজনকে আমি চিনি, যার কাছে এই অলৌকিকতার জবাব পাওয়া যাবে। কে তিনি? ননী কাপালিক। দিন তিনেক পর দুপুরের দিকে একটা গাড়ি এসে দাঁড়ালো পলসন্ডার রাস্তার বাম পাশের মাঠের সামনে। গাড়ি থেকে নামলেন নিহার রঞ্জন বাবু। নেমেই তিনি দ্রুত এসে গাছটার সামনে দাঁড়ালেন। গাছটার ফুলগুলো তখন সাদা ধবধবে। আচমকা একটা মিষ্টি গন্ধ নিহার বাবুর নাকে এসে ধাক্কা দিল। কাঁধে ঝোলানো ব্যাগ থেকে গ্যাস মুখোশটা বার করে সঙ্গে সঙ্গে পরে নিলেন। তিনি খুব ভালো মতোই জানেন এই ধরনের মাংসাশী গাছেদের আচরণ। এরা সুমিষ্ট গন্ধ ছেড়ে কিংবা আঠালো পদার্থ নির্গত করে আবার কখনো কখনো উজ্জ্বল বর্ণের দেহাংশ প্রদর্শন করে শিকারকে আকৃষ্ট করে থাকে। গাছটার দিকে পরীক্ষামূলক দৃষ্টি দিয়ে খানিকক্ষণ চেয়ে রইলেন তিনি। তারপর বিড়বিড় করে বললেন, না না না, এই গাছ বাংলার নয়। এরকম বৈশিষ্ট্যের গাছ এই জল আবহাওয়ায় জন্মানো তো সম্ভব নয়। নিশ্চয়ই কোনো অন্য অঞ্চল থেকে কোনোভাবে এই গাছ এখানে এসে পৌঁছেছে। লক্ষ্য করলেন গাছের পাতাগুলো বেশ চওড়া আর ফোলা ফোলা, ঠিক দেখতে কচুরিপানার পাতার মতো, কিন্তু তার চেয়ে আকারে একটু বড়। পাতার মাঝখানে বায়ুপূর্ণ ফাঁকা অনেকটা জায়গা রয়েছে। হয়তো শিকার থেকে রক্ত টানার পর সেই রক্ত পাতা এবং ফুলের মধ্যে সঞ্চয় করে রাখে। গাছের ডালপালা এবং কাণ্ডেও আলাদা রকমের বৈশিষ্ট্য। নিহারবাবু গাছের তলায় প্রবেশ করে ডালপালা এবং কাণ্ডে বেশ কয়েকবার আঘাত করে বুঝলেন বাঁশের মতো ফাঁপা সেগুলো। এই মুহূর্তে তিনি গ্যাস মাস্ক পরে আছেন, তাই গন্ধের মাধ্যমে গাছটা তাকে কাহিল করতে পারছে না। তবে শিকারকে সামনে পেয়ে গাছের ছটফটানি অস্থির ভাবটা নজর এড়াল না নিহার রঞ্জন বাবুর। এবার তার চোখ গেল গাছের ফুলগুলোর দিকে। সেগুলো একই রকম ভাবে ফাঁপা, অর্থাৎ গাছটা সর্বাঙ্গ দিয়ে রক্ত সঞ্চয় করে রাখে। ফুলগুলো থেকে নির্গত কালো রেশমের মতো চুলগুলোয় হাত দিতেই সেগুলো যেন সক্রিয় হয়ে উঠল। নিহারবাবু শুধুমাত্র পরীক্ষা করার জন্য হাতটা ফুলের কাছে কিছুক্ষণ ধরে রাখলেন। অল্প কিছুক্ষণ পর ওর নজরে যা ধরা পড়ল তাতে তিনি নির্বাক নিশ্চল হয়ে পড়লেন। চুলগুলো ধীরে ধীরে প্রবেশ করতে থাকলো নিহারবাবুর দেহের লোমকূপের ভেতরে। তারপর সেখান থেকে রক্ত টেনে নিতে থাকলো শোষকের মাধ্যমে, আর সেই সাথে ফুলের সাদা ধবধবে পাপড়িগুলো একটু একটু করে লাল হয়ে উঠল। নিহারবাবু অতি দ্রুত হাতটা সরিয়ে নিলেন। এখন কেবলমাত্র একটি ফুলই লাল হয়েছে। আরও কিছুক্ষণ হাতটা সেখানে রাখলে একে একে সমস্ত ফুলগুলো লাল হয়ে উঠত, আর নিহারবাবু রক্ত শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ হারাতেন। এত ভয়াবহতার মধ্যেও নিহারবাবুর মুখে হাসি ফুটে উঠেছে। মনে মনে ও যেন সাফল্যের আনন্দে ফেটে পড়ছেন। সমস্ত জীবন গাছ নিয়ে নাড়াচাড়া করে এসেছেন, তবে এই বয়সে এসে এমন একটা মিরাকেলের সন্ধান যে পাবেন তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি। এই গাছ তাকে বিশ্ব দরবারে যে খ্যাতি এনে দেবে সে কথা ভেবে চোখের কোণে জল জমা হলো তার। গাছটার যেন একটা অনুভূতি আছে। ক্ষুধার্ত হিংস্র প্রাণীর সামনে খাদ্য এসে উপস্থিত হলে যেমন অস্থির হয়ে ওঠে, বর্তমান নিহারবাবুকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে গাছটার অবস্থাও ঠিক যেন তেমন হলো। এরপর আরও কিছু পরীক্ষা করে তিনি ফিরে এলেন গাড়ির সামনে। তারপর গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে লেগে পড়লেন কাজে।
প্রথমে গাছটার থেকে সামান্য দূরত্বে বানালেন একটা তাঁবু। সবসময় গাছটার আচরণের উপরে নজর রাখবার জন্য সামনে থাকাটা জরুরি। সেই মতো ব্যবস্থা করে নিজের সঙ্গে আনা ল্যাবরেটরির সমস্ত যন্ত্রপাতিগুলো বাক্স থেকে বার করে সাজিয়ে রাখলেন তাঁবুর ভেতরে। একে একে নিজের কাজের জায়গা গুছিয়ে নিতে বেশ রাত হলো। রাতের দিকে তাঁবুর ভেতরে আলো জ্বেলে গাছটা সম্বন্ধে লিখতে বসলেন। ভাবলেন বিদেশি জার্নালগুলোতে এর একটা ছবি সমেত আর্টিকেল প্রকাশ করা প্রয়োজন। আর্টিকেলটা চোখে পড়ে যখন পৃথিবীর তাবড় তাবড় বিজ্ঞানীদের মধ্যে সমালোচনার ঝড় উঠবে, সেই সময়ও গাছটিকে সকলের সামনে আনবেন। এসব করতে করতে কত রাত হয়েছে খেয়াল করেননি। নিজের লেখায় মগ্ন হয়ে আছেন এমন সময় বাইরে থেকে একজনের কণ্ঠস্বর শুনে লেখা বন্ধ করলেন। ভেতরে কে আছেন? একটু বাইরে আসবেন। নিহারবাবু আলো হাতে করে বাইরে বেরিয়ে এলেন। দেখলেন বাইরে পুলিশের পোশাকে একজন অল্প বয়সী ভদ্রলোক দাঁড়িয়ে, পাশে দুইজন কনস্টেবল। লোকটা বলল, আমার নাম অপরেশ চ্যাটার্জি, আমি লালবাগ থানার অফিসার ইনচার্জ। এরপর ওনাদের মধ্যে চলল কিছু কথোপকথন। যেহেতু এই স্থানে বেশ কয়েকটা খুন হয়েছে, তাই এখানে থাকতে হলে পুলিশি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন নিহার রঞ্জন বাবু। এই বিষয়ে সচেতন করে অপরেশবাবু সাবধানবাণী দিয়ে চলে গেলেন। ব্যাপারটায় বিশেষ আমল না দিয়ে নিহার রঞ্জন বাবু পুনরায় তাঁবুর ভেতরে ঢুকে কাজে মন দিলেন। মাঝরাতের দিকে ও গাছটার দিকে তাকিয়ে আরো একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন তিনি। গাছটার থেকে একটা উজ্জ্বল বর্ণের আলো ঠিকরে বেরোচ্ছে, আর সেই মায়াময় আলো এলাকাটাকে এক রূপকথার জগতে পরিণত করেছে। আরো একটা ব্যাপার নজরে পড়ার মতো, ওই নির্জন পরিবেশে একটা নিশাচর কিংবা পোকামাকড়ের উপস্থিতিও টের পাওয়া যাচ্ছে না। নিদেন পক্ষে ঝিঁঝি পোকার ডাকও নেই। জায়গাটা যেন ইচ্ছে করেই সকল জীবকুল ত্যাগ করেছে। রাত তখন কত সে হিসেব নেই। হঠাৎ একটা শব্দে নিহারবাবুর ঘুমটা ভাঙল। শব্দটা আসছে তাঁবুর বাইরে থেকে। যেন একটা বিরাট আকারের সরীসৃপ মাটি ছেঁচড়ে তাঁবুর আশেপাশে ঘোরাফেরা করছে। তাঁবুর গায়ের চৌকো জানলার মতো অংশটা দিয়ে বাইরে দৃষ্টি ফেললেন নিহার রঞ্জন বাবু। শেষ রাত প্রায়। চাঁদ অনেকটাই মাটির কাছাকাছি নেমে এসেছে। উজ্জ্বল আলোয় তারারাও হারিয়ে গিয়েছে আকাশের বুকে। চারপাশে দৃষ্টি ঘুরিয়েও শব্দটা কিসের তিনি বুঝে উঠতে পারলেন না। আরও একটা জিনিস ধরা দিল নিহারবাবুর ইন্দ্রিয়ে, একটা সুমিষ্ট গন্ধ। অদ্ভুত মাদকতা আছে গন্ধটায়। ধরফর করে উঠে বসে তাঁবুর ভেতরের আলো জ্বাললেন। তার মুখের ওপর দুশ্চিন্তার ছাপ। এ কি করে সম্ভব? সে তো গাছটার থেকে অনেকটাই তফাতে তাঁবু কেটেছেন। তাহলে এত দূরে গাছের থেকে নির্গত গন্ধটা আসছে কি করে? এই ভারী গন্ধ বাতাসে বেশি দূর ভেসে আসা সম্ভব নয়। তবে কি একটা খটকা জাগলো তার মনে। এরপর নিহারবাবু এক মুহূর্ত সময় নষ্ট না করে গ্যাস মাস্কটা নাকের ওপর তুলে নিয়ে আলো হাতে তাঁবুর বাইরে বেরিয়ে এলেন। তারপর গাছটার দিকে খানিকটা এগিয়ে যেতেই বিস্ময়ে হতবাক হয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন। চোখ বিস্ফারিত, সর্বাঙ্গ কাঁপছে। হাতের আলোটা তৎক্ষণাৎ মাটিতে পড়ে গেল। নিহারবাবুর বিস্ময় ভরা দৃষ্টি একদিকেই নিবদ্ধ। ও দেখছেন গাছের থেকে সরু সরু একগুচ্ছ লতা জাতীয় কিছু, আর প্রত্যেক লতায় ফুটে রয়েছে সাদা সাদা ফুল, যার থেকে নির্গত সূক্ষ্ম সূক্ষ্ম চুলের মতো শোষকেরা অতি সক্রিয়ভাবে নড়াচড়া করছে।
এবং তারা যেন একটু একটু করে এগিয়ে আসছে তাঁবুটারি দিকে। দেখতে দেখতে গাছের শয়ে শয়ে লিকলিকে লতা ধেয়ে এলো তার দিকে। নিহারবাবু ততক্ষণে বিস্ময়ে একেবারে স্থানও বলে গিয়েছেন। তিনি এতটুকু নিজের জায়গা ছেড়ে নড়তে পারলেন না। গাছের লতাগুলো আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলল নিহারবাবুকে। তাদের চাপে নিহারবাবু যখন যন্ত্রণায় আতঙ্কে আর্তনাদ করে উঠলেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সূক্ষ্ম শোষকগুলো নিহারবাবুর লোমকূপের ভেতর প্রবেশ করে অতি দ্রুত গতিতে টেনে নিচ্ছে রক্তরস। ভট্টাচার্য মশাই এবং গুণময়বাবু প্রায় দিন 15 এদিক সেদিকের শ্মশান চত্বরের চক্কর কেটেও কোনো খোঁজ পেলেন না ননিকাপালিকের। সঙ্গে টাকা কড়িও প্রায় ফুরিয়ে এসেছে। শরীর মন উভয় ক্লান্ত আর ভারাক্রান্ত। শেষমেশ পুনরায় বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ভাগীরথী নদীর পশ্চিম পাড় ধরে ফিরছেন দুইজনে। উদ্দেশ্য শেষবারের মতো শ্রীশনগরের শ্মশানে ননিকাপালিকের খোঁজ করে বাড়ির পথে রওনা দেবেন। রাত নেমে আসলে ভট্টাচার্য মশাই বললেন, গুণময় বাবু, অপরিচিত জায়গায় রাতের অন্ধকারে এভাবে এগোনো ঠিক হবে না। আমরা বরং কাল ভোরের দিকে রওনা দেব। আপাতত আজকের রাতটা একটা গাছের তলায় আশ্রয় নিই। আশেপাশে কেমন জঙ্গল ঘিরে আসছে লক্ষ্য করেছেন? আর এগোনোটা কিন্তু ঠিক হবে না। আমারও আর চলার শক্তি নেই। এই বেলা থামাই ঠিক হবে। সকালেই যা হবার হবে। আদৌ তার দেখা পাবো কি না তারই কোনো ঠিক নেই। কিন্তু রাস্তা একটা তো না বের করলেই নয়। এই শেষ আশাটুকুও যদি আয়ত্ত না করতে পারি তাহলে তো সামনে আরো বিপদ গুণময় বাবু। আমি ভাবছি গাছটাকে আমি কেটে ফেলবো। চমকে উঠলেন ভট্টাচার্য মশাই। কি বলছেন? কি জানেন না এর ফল কি হতে পারে? সব জেনে শুনে নিজেই নিজের মৃত্যুর কারণ হবেন নাকি? আর মৃত্যু? বয়স তো অনেক হলো, দুনিয়া অনেক দেখলাম। এখন মরণকালে যদি 10টা মানুষের উপকারে আসি তাহলে আমার আর কোনো আক্ষেপ থাকবে না। কিন্তু আপনি তো বলেছিলেন ও গাছ কেটে ফেললে আবার গজিয়ে যায়, ও শয়তানের মরণ নেই। তবুও কিছুদিন তো রেহাই মিলবে। ও গাছ ফের ছাওয়া দেওয়ার জন্যে বড় হতে প্রায় বছরখানেক সময় নেবে। ততদিনে আপনি ঠিক একটা উপায় বের করেই ফেলবেন। তাছাড়া নিহার রঞ্জন বাবু তো আছেনই। তাতে কি বিপদ মুক্ত হবে? তাই আপনি ওই ধরনের পাগলামি মাথা থেকে ঝেড়ে ফেলুন। কিছু একটা উপায় নিশ্চয়ই বের হবে। এখন বাজে চিন্তা ছেড়ে বিশ্রাম নিন, কাল আবার অনেকটা যেতে হবে। দুজনেই সামনের একটা অশ্বত্থ গাছের গোড়ায় শুয়ে পড়লেন। চতুর্দিকে বিরাট বিরাট কাণ্ডযুক্ত গাছেদের ভিড়। পাতার ফাঁক ফোকর দিয়ে চাঁদের আলো এসে মাটিতে পড়ে একটা আলো আধারি খেলা তৈরি করেছে। হালকা শীতের আমেজ এসে গায়ে ঠেকছে দুইজনের। নিস্তব্ধ এলাকায় কানে এসে ধরা দিচ্ছে ঝিঁঝি আর শ্রীগালের মিশ্রিত ডাক। সেই রহস্যময় স্বর শুনতে শুনতে কতক্ষণ যে তারা ঘুমিয়েছে তা তারা নিজেও জানে না। হঠাৎই মোটা গলার একটা হুঙ্কারে তাদের দুইজনেরই ঘুম ভাঙল। ধরফড়িয়ে উঠে বসে সামনের দিকে তাকাতেই দেখলেন দূরে একটা আগুনের রেখা মাটি থেকে উঠতে উঠছে, আর সেখান থেকেই আওয়াজটা ভেসে আসছে। গুণময়বাবু চোখ কচলে বিস্মিত হয়ে ধীর গলায় বললেন, পরিমল বাবু, আমি কি দেখতে পাচ্ছি বলুন তো? এর স্বপ্ন নয় তো?
তাই তো দেখছি, ওটা নিশ্চয়ই ধনির আগুন। আর সেই আগুনের ঝাপটায় স্পষ্ট চোখে পড়ছে পাশে পদ্মাসনে বসে রয়েছে একজন। কিন্তু আমি যা ভাবছি, আপনিও কি তাই ভাবছেন? তার মানে আপনি বলছেন ওটা ননী কাপালিক? এছাড়া আর কেউ না। আকাশে স্পটের মতো চাঁদ চকচক করছে। চলুন এগিয়ে যাওয়া যাক ওদিকেই। হ্যাঁ চলুন। দুইজনে অন্ধকারে গাছের কাণ্ডের আড়াল করে করে এগিয়ে গেলেন সেই আগুনের উৎস লক্ষ্য করে। তারপর ধনির আগুনের আলোয় ওরা দেখলেন ধনির সামনে বসে রয়েছে একজন কৌপিন পরা জটা জুটোধারী মানুষ। মাথার জট কোমর অবধি বিস্তারিত, যার সর্বাঙ্গে ছাইয়ের প্রলেপ, গলায় রুদ্রাক্ষ, পদ্মবীজ আরো নানা ধরনের শেকড় বাকড়ের মালা। একগুচ্ছ সুতোই মানুষের হাড়ের টুকরো বেঁধে দুই বাহুতে বাঁধা রয়েছে। গাল ভর্তি দাড়ি বুক পর্যন্ত নেমে এসেছে। শরীরে মেয়েদের চিহ্ন মাত্র নেই। কপাল জুড়ে মেটে সিঁদুরের ছোপ। সামনে রাখা রয়েছে একটা সাদা ধবধবে করটি। ডান পাশে লাল শালুর পুটলি। চোখ বন্ধ অবস্থায় সে বিড়বিড় করে মন্ত্র ফুঁকে চলেছে। সেই শব্দ শুনে বুকের রক্ত হিম হয়ে যায়। এক নজরে বোঝা যায় এই শ্মশানচারী কাপালিক। তবে ননী কাপালিক কিনা সেটা এখনো দুজনের কাছে স্পষ্ট নয়। ওরা দুইজনেই কুচকানো মুখ নিয়ে দাঁড়িয়ে রইলেন। খানিক বাদে চোখ বন্ধ অবস্থায় সাধু বাবাজি বলে উঠলেন, এসে পড়েছিস তোরা, আয় কাছে বস। এ কথা শোনার পর ওরা একে অপরের মুখ চাওয়াচাই করলেন। বাবাজি ফের বললেন, এত কৌতূহল এই মুহূর্তেই শেষ করে ফেলিস না। সামনে আরো কৌতূহলের প্রয়োজন হবে, যে সঞ্চয় করে রাখ। বমকালী। ধীর পায়ে এগিয়ে গেলেন দুইজন। ধনির কাছাকাছি এসে পরিমল ভট্টাচার্য হাত জড়ো করে কুঁজো হয়ে জিজ্ঞেস করলেন, বাবা, আমরা ভীষণ বিপদের মধ্যে রয়েছি। আপনি কি ননী কাপালিকের সন্ধান আমাদেরকে দিতে পারেন? এ কথা শোনার পর বাবাজি উচ্চস্বরে হেসে উঠলেন। তারপর জবাব দিলেন, আমরা বাতাসের সমুদ্রে ডুবে রয়েছি, জানিস তো? হ্যাঁ, সেই অর্থে আমাদের প্রত্যেকের সঙ্গে জুড়ে রয়েছে বাতাসের একটা স্রোত। সেই স্রোতের স্পন্দন অনুভব করতে পারলে একে অপরের সন্ধান, অবস্থান, পরিস্থিতি সহজেই টের পেতে পারি। অবশ্যই সেসব উচ্চ মার্গের সাধনার ফল। সকলের দ্বারা তা সম্ভব নয়। আমি ননী কাপালিক। তোদের অনুসন্ধান, মনের আকুতি আমার কাছে এসে পৌঁছেছে অনেক আগেই। তার টানেই তো আমি তোদের কাছে এলাম রে। কথাগুলো শোনার পর পরিমল বাবু ও গুণময় বাবুর বুকের থেকে পাথর যেন নামল। আমাদের বাঁচান বাবা, আমাদেরকে বাঁচান, আমাদের বাঁচান বাবা। ননী কাপালিক ওদের অস্থিরতা লক্ষ্য করে বললেন, আমি এখানে উপস্থিত হওয়ার পর থেকেই লক্ষ্য করেছি কাঁচা রক্তের গন্ধ নাকে এসে ঠেকেছে। সেটা যে তোদের মধ্যে কারো একজনের দেহ থেকে আসছিল সেটা বলাই বাহুল্য। এখন সম্পূর্ণ ব্যাপারটা আমাকে খুলে বলতো, কি তোদের সমস্যা? তারপর পরিমল বাবু শান্ত হয়ে সমস্ত ঘটনা বিস্তারিতভাবে ননী কাপালিককে জানালেন। ঘটনাটা শুনে ভুরু কুঁচকে গেল তার। বললেন, রক্ত শোষণকারী বৃক্ষ এই পৃথিবী লোকে? আশ্চর্য, এমনটা তো হওয়ার কথা নয়। কত মানুষের প্রাণ যে সেই পিশাচ নিয়েছে তা কেউ জানে না বাবা। আপনি এর বিহিত করুন বাবা।
ভয় পাস না, এর সমাধান কিছু না কিছু বার হবেই। তবে সে যে কোনো সাধারণ অপদেবতা নয় সেটা তোদের মুখে শুনেই বুঝতে পারছি। না, আর দেরি নয়, কাল সকালেই রওনা দেব। রাত এখনো অনেক বাকি আছে, তোরা চাইলে নিশ্চিন্তে শুয়ে পড়তে পারিস। আমাকে একটু ধ্যানে বসতে হবে। এখানে কয়েকটা কাজ করে ওই গাছের কাছে যাওয়া যাবে। তোদের একটু সহযোগিতার প্রয়োজন আছে কয়েকটা জিনিসের জন্য, জোগাড় তোদেরকেই করতে হবে। আপনাকে এখানে এরকম ভাবে পেয়ে যাব তা তো ভাবতেই পারিনি বাবা। কত শত শ্মশান ঘুরে ফিরে এলাম, শেষটাই আপনাকে পেলাম এই নির্জন জঙ্গলের ভিতরে। এটা নির্জন জঙ্গল কি রে? এই স্থান একটা পরিত্যক্ত শ্মশান। এককালে এখানে বিরাট মাপের শ্মশান ছিল। কালে নদীর মুখ অন্যদিকে বাঁক নিলে মানুষজন চিতা ঠান্ডা করা জলের অভাবে এখানে আর শবদাহ করতে আসে না। নদী যেদিকে বাঁক নিয়েছে সেই পশ্চিম পাড়ে গড়ে উঠেছে এখন নতুন শ্মশান। তোরা এখন যেখানে বসে আছিস এর মাটি নির্মিত হয়েছে মৃতের ছাই দিয়ে, বুঝলি? মাটি খুঁড়লে হাড় গর্জে উঠবে না তা কে বলতে পারে? ওই দেখ। ননী কাপালিক সম্মুখে ডান হাতের তর্জনী তুলে ইশারা করে বললেন, ওই দিকটা এগিয়ে গেলেই শ্মশানের কালীর মন্দির দেখতে পাবি। অবশ্য সেটা অযত্নেই পড়ে রয়েছে, মাকে যত্ন করার আর কেউ নেই। তবে আশ্চর্যের কথা কি জানিস, রোজ মায়ের চরণের কাছে পড়ে থাকে বেশ কিছু টাটকা জবা ফুল। এই গোটা চত্বর ঘুরে দূর দূরান্তে কোনো মানুষজনের চিহ্ন পাবি না, চোখে পড়বে না একটাও জবা ফুলের গাছ। এখন কে কোথা থেকে রোজ মায়ের চরণে ফুল দেয় তা সবার অজানা, এমনকি আমিও টের পাইনি কোনোদিন। তোরা দেখতে চাইলে এই ধুনির জ্বলন্ত কাঠের আগুনের আলো হাতে এগিয়ে যেতে পারিস। যাবি? দুইজনে বিনা বাক্য ব্যয় মাথা নাড়িয়ে সম্মতি জানালে ননী কাপালিক বললেন, চল তাহলে। অশুভ শক্তির সঙ্গে লড়াইয়ের আগে একবার মায়ের দর্শনে তোদের মঙ্গলই হবে। ক্রমশ বাম হাতের জ্বলন্ত মশাল আর ডান হাত দিয়ে দুর্ভেদ্য জঙ্গল সরিয়ে সরিয়ে সামনের দিকে এগিয়ে চলেছেন ননী কাপালিক। ওকে অনুসরণ করে চলেছেন ওরা দুইজনেই। দুই পায়ে জড়িয়ে পড়ছে গাছের লতা, ভয়ে বুক ঢিপ ঢিপ করছে। চলার সময় কাপালিক একবারও পিছনে ফিরে চাইছেন না। পায়ের তলায় কিছু একটা চাপা খেয়ে কর্মর শব্দে ভেঙে গেল। সাপের ডিম বা ওই জাতের কিছু একটা হবে। এইভাবে দুর্ভেদ্য অন্ধকারে একমাত্র মশালটা সহায় করে গভীর বনের বুক চিরে কতক্ষণ ধরে যে এগিয়ে চলেছেন গুণময় বাবু কিংবা ভট্টাচার্য মশাই কেউই আন্দাজ করে উঠতে পারলেন না। হঠাৎ একটা স্থানে এসে ননী কাপালিক দাঁড়িয়ে হাতের জ্বলন্ত কাঠের দণ্ড দিয়ে পরপর বেশ কিছু মশাল জ্বালিয়ে দিলেন। সামান্য আলো প্রকট হলে ওরা মাথা তুলে দেখল সামনে কালো মেঘের মতো দাঁড়িয়ে রয়েছে একটা পুরনো দেবালয়, যার বেশ খানিকটা অংশ ধ্বংস হয়ে গিয়েছে। অর্ধেকের বেশি চাপা পড়েছে একটা প্রকাণ্ড বট গাছের তলায়। গাছের বিশাল আকায় শাখা প্রশাখা এবং তার থেকে নির্গত থামের ন্যায় ঝুড়ি মন্দিরকে প্রায় ঢেকে ফেলেছে। মন্দিরের প্রবেশদ্বারটা কিন্তু অক্ষত। ননী কাপালিক মাজা কুঁজো করে মশাল হাতে মন্দিরে প্রবেশ করলেন। তারপর মন্দির গাত্রে আটকানো মশালে আগুনের ছোঁয়া দিতেই গর্ভগৃহ উজ্জ্বল হয়ে উঠল। ভট্টাচার্য মশাই এবং গুণময় বাবু বিস্মিত ভরা দৃষ্টি নিয়ে মন্দিরে প্রবেশ করে হাতের স্পর্শে বুঝতে পারলেন মন্দিরটা পাথরের।
প্রবেশ পথের সামনে রয়েছে নিচে নামার সিঁড়ি। সেই সিঁড়ি ধরে অনেকটা নিচে নামতেই হালকা শীতের আভাস স্পর্শ করল তাদের শরীরে। ভগ্নদশাপ্রাপ্ত মন্দিরের ছাদ ভেদ করে গাছের শেকড় বাকড় প্রবেশ করেছে মাঝে মধ্যে। আরও কিছুটা পা ফেলে এগিয়ে যেতেই কানে এলো জলের স্রোতের কুলকুল শব্দ। ঠিক যেন মনে হচ্ছে কোথাও কোনো নদী বইছে। আচমকা ননী কাপালিকের গলার স্বর মন্দির গাত্রে ধাক্কা খেয়ে দুইজনের কানে প্রবেশ করল। এই দিকে আয়। অমনি মন্দিরের ভেতর থেকে এক ঝাঁক বাদুড় ডানা মেলে সনসন করে উড়ে গেল মাথার ওপর দিয়ে। পাথরের দেওয়ালের গর্ত থেকে চিৎকার করে উঠল একটা পেঁচা। দুইজনে চমকে উঠে একে অপরের দিকে ভয়াল দৃষ্টি ফেলে তাকিয়ে এগিয়ে গেলেন ননী কাপালিকের কণ্ঠস্বর লক্ষ্য করে। ননী কাপালিক এক দৃষ্টে চেয়ে রয়েছেন। তার দৃষ্টি অনুসরণ করে সেদিকে চাইতেই বুকের ভেতরে একটা হিমেল বাতাস খেলে গেল দুইজনেরই। সামনে দণ্ডায়মান বিশাল আকায় কালী মূর্তি, কুচকুচে কোষ্টি পাথরের মূর্তি, দেবী মা করাল দ্রংস্ট্রা, চোখ দুটো নির্মিত রক্তিম পাথরে, তার উপরে মশালের আগুনের ছটা পড়ে যেন জীবন্ত করে তুলেছে মূর্তিটাকে। জিহবা বুক অবধি ঝুলছে, গলায় করটির মালা। অবাক বিস্ময়ে ওরা দেখল মাতৃমূর্তির পায়ের নিচে ছড়ানো রয়েছে টাটকা জবা ফুল। সেই দিকেই আঙুল নির্দেশ করে ননী কাপালিক বললেন, বমকালী, দেখ, তাকিয়ে দেখ মায়ের চরণের দিকে। কেমন কেমন মায়া রচনা করেছেন মা নিজেই। এ পূজার অর্ঘ্য কোথা থেকে আর কিভাবে আসে তা কেউ জানে না। দুইজনেই দেখলেন মূর্তির বেদির গা ঘেঁষে বয়ে চলেছে সরু জলের ধারা, যেন একটা নদীর চোরা স্রোত। ওই নদীর জল সংসারের একমাত্র পবিত্র জল। যা, মায়ের পায়ের নিচে পড়ে থাকা মাটির পাত্র করে এক পাত্র জল নিয়ে আয়, কাজে লাগবে। ভট্টাচার্য মশাই কাপালিকের আদেশ পালন করলেন। মূর্তির পাদদেশের দিকে এগিয়ে যেতেই চোখে পড়ল সমস্ত পুজোর উপকরণ যথাস্থানে সুসজ্জিত, যেন নিত্য পূজা সম্পন্ন করা হয় এখানে। অথচ মানুষজনের আগমনের কোনো চিহ্ন নেই। তড়িঘড়ি মাটির ঘটের মধ্যে জল পূর্ণ করে ফিরে এলেন ভট্টাচার্য মশাই। এবার কাপালিক বললেন, মাকে ভক্তি ভরে প্রণাম করে ফিরে চল শ্মশান ভূমিতে, মেলা কাজ পড়ে রয়েছে। এরপর পূর্বের নির্দিষ্ট জঙ্গলাকীর্ণ পথে পরিত্যক্ত শ্মশান ভূমিতে ফিরলেন প্রত্যেকে। অল্পক্ষণের মধ্যেই দিনের আলো ফুটে উঠল। ধুনির আগুন নিভে গিয়ে পড়ে রয়েছে ছাই আর ধোঁয়া। ননী কাপালিক বললেন, আজকে আলো নেভার পর থেকে আমি মৌন ব্রতে যাব। দেবী ধূমাবতীকে আরাধনার ওই একমাত্র পদ্ধতি। যে পিশাচ শক্তির ক্ষতি তোরা করতে যাচ্ছিস, তার জন্য ধূমাবতী মায়ের সাধনার ফলই একমাত্র পথ। মা মৃত্যু আর অমঙ্গলের দেবী, তাকে সন্তুষ্ট করেই উদ্দেশ্যে সফল হওয়া যাবে। আমি রাত্রে পঞ্চমুণ্ডির আসনে বসব, সে কারণে 5টি করটি জোগাড় করতে হবে। অবশ্য সে কাজ আমার, কিন্তু তোদেরও করণীয় অনেক কিছুই আছে। কাক কর্ম পালন করতে হবে। বাবা, কাক কর্ম কি? যে কাজের জন্য তোরা আমার শরণাপন্ন হয়েছিস তা তো এক প্রকার ক্ষতি, অর্থাৎ অপশক্তির ক্ষতি করতে চাইছিস তোরা। এর জন্য অবশ্যই পালনীয় কাক কর্ম। নিজের মন শরীরকে কাকের ন্যায় করে তুলতে হবে। নিম্নাঙ্গে পরিধান করতে হবে
কালো কাপড়, সর্বাঙ্গে মরা পোড়ানোর কাঠের কয়লা লেপন করে কালো রং করতে হবে। এমনকি মুখের গহ্বর এবং দাঁত পর্যন্ত কালো হওয়া চাই। দেবীর আরাধনায় রঙের অস্তিত্ব থাকলে চলবে না। দেবীর জগৎ ধূসর, এইটুকু মনে রাখবি। পূজা সমাপ্ত অবধি কোনো প্রকার খাদ্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে। ভূমি একমাত্র শয্যা। আমি তো পঞ্চমুণ্ডির আসনে মৌনব্রতে লিপ্ত থাকব, তাই কথা বলার সুযোগ নেই। তাই আগে ভাগেই সমস্ত কিছু বলে রাখছি। ধুনির আগুন যেন না নেভে, আর সেই আগুন একমাত্র জ্বলবে কাক শকুনের বাসার কাঠে। এইসব উপকরণ আমি না হয় জোগাড় করে রাখব। তারপর সেই ধুনির আগুনে একটা জ্যান্ত কাক ঝলসে ফেলতে হবে ওং ধুম ধুম ধূমাবতী স্বাহা এই বীজমন্ত্রটির উচ্চারণের মাধ্যমে। পরে সেই ঝলসানো কাকেরও কাজ আছে। আপাতত তাকে সংগ্রহ করে রাখতে হবে। আর সেই মন্দির থেকে মাটির পাত্রে আনা জলকে সারা রাত চন্দ্রালোকে রেখে পাত্রের মুখ বন্ধ করে সেই পাত্রকে সংরক্ষণ করতে হবে সূর্যলোকে হীন স্থানে। এই পদ্ধতিতে চাঁদের আলোকে সংগ্রহ সম্ভব। এ সমস্ত কিছুর পরেও কাজ আছে। আর সংগ্রহ করে নিয়ে আয় পূজার উপকরণ হিসাবে একটা ঝাঁটা, একটা কুলো, মদ, মাংস আর রক্ত। ফুল এই জঙ্গলেই পাবি, ফলাদির প্রয়োজন নেই। কিন্তু বাবা, এসব পাবো কোথায়? পূর্ব দিকে এগিয়ে যা ঘণ্টাখানেক, সেখানেই মিলবে লোকালয়, হাট, বাজার সব। কিন্তু আরও একটা কথা, সমস্ত কিছুই কিন্তু কিনে আনবি ভিক্ষার অর্থ দিয়ে। প্রথমে লোকালয়ে ঢুকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষাবৃত্তি করবি। তারপর সমস্ত কার্যাদি সম্পূর্ণ হলে এখানে ফিরে আসবি স্নান সেরে। আশা করি ততক্ষণে আমার সমস্ত কার্য সম্পন্ন হয়ে যাবে। তারপর পূজায় বসবো। কিন্তু বাবা, আমাদের ভিক্ষে কেউ দেবে? ওরে, মায়ের কৃপায় সব সম্ভব। মায়ের নাম নিয়ে বেরিয়ে পড়। যা, বম কালী। ননী কাপালিকের কথা বলা শেষ হলে ভট্টাচার্য মশাই আর গুণময় বাবু সময় নষ্ট না করে এগিয়ে গেলেন পূর্ব দিকে। ননী কাপালিক বোম কালী উচ্চারণ করে হাঁটা দিলেন পশ্চিম দিকে। ভট্টাচার্য মশাইরা কিছুটা পথ এগিয়ে যেতেই সামনে দেখলেন একটা বৃহৎ গাছের শিকড়ের খোদলে ঠেস দিয়ে বসে রয়েছে একটা মৃত্যু পথযাত্রী বৃদ্ধা। বৃদ্ধার পরনে ময়লা জীর্ণ সাদা বস্ত্র, মাথার চুল সাদা ধপধপে, জট পাকানো। বৃদ্ধা অতীব কৃষ্ণকায়, শুকনো দড়ির মতো শরীর, লিকলিকে হাড়ের মতো পাতলা চামড়ার প্রলেপ দেওয়া তার হাতে। মুখের চামড়া কুঁচকে কুৎসিত রূপ নিয়েছে, চোখ কঠোরাগত। ওদেরকে সামনে এগিয়ে আসতে দেখে বৃদ্ধা একটু নড়ে চড়ে বসল। গাছের ডালের ওপর বসে থাকা একটা দাঁড় কাক সমানে চিৎকার করে যাচ্ছে। বৃদ্ধা এরপর কম্পমান শরীরটা নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, কোথায় যাচ্ছ বাছারা? সামনের লোকালয়ে মা। ও, আমি যে অভুক্ত, সঙ্গে কিছু খাবার কি আছে? থাকলে দিয়ে যাও না বাছা। আমার যে আর নড়ার শক্তি নেই। আমরাও ভিক্ষুক, কিছুই নেই আমাদের কাছে খাবার মতো। তবে তুমি বসো মা, এখানে বসো। ফেরার সময় সঙ্গে তোমার জন্য আমি খাবার নিয়েই ফিরবো।
ততক্ষণ আয়ু থাকলে হয়। এই মরা কাকটাও আমার পিছু নিয়েছে, ওর জ্বালায় দু চোখ বন্ধ করতেও পারছি না। এই বুঝি আমাকে নিস্তেজ দেখে ওই চোখ দুটো খুবলে খেতে আসে। ভট্টাচার্য মশাই কয়েকবার চেষ্টা করেও কাকটাকে এক চুলো সরাতে পারলেন না। একভাবে চিৎকার করে চলেছে সে। গুণময় বাবু বললেন, আমরা আসি মা, দেরি হয়ে যাচ্ছে, অনেক কাজ আছে মা। তবে আমরা শীঘ্রই ফিরে আসব, তোমার জন্য খাবার নিয়ে আসবো আমরা। বৃদ্ধার দ্বিতীয় কোনো কথা বলল না, ধপ করে বসে পড়ল গাছের শেকড়ের খোদলে। বেলা গড়িয়ে বিকেল হলে ভিক্ষা অর্জিত মূল্যে পুজোর উপকরণ ক্রয় করে ফিরে এলেন দুজনে। হাতে করে বৃদ্ধার জন্য নিয়ে এলেন এক ঠোঙা মুড়ি। কিন্তু সেই স্থানে পৌঁছে দুজনেই দেখলেন বৃদ্ধা অনুপস্থিত। আশেপাশে কোথাও গিয়ে থাকবে ভেবে ওরা মুড়ির ঠোঙা গাছের গোড়ায় নামিয়ে রেখে ফিরে এলেন। শ্মশান ভূমিতে পৌঁছে দুজনেই দেখলেন ননিকা পালিক সমস্ত উপকরণ ইতিমধ্যেই জোগাড় করে রেখেছেন। ধুনির মধ্যে পাখির বাসার কাঠ উঁচু হয়ে আছে। পাশেই লাল শালুর কাপড়ে বাঁধা রয়েছে একটা কাক। খানিকটা স্থান পরিষ্কার করে কাপালিক নির্মাণ করেছে পঞ্চমুণ্ডী আসন। 5টি করটি বিশেষ ভঙ্গিমায় সাজিয়ে ননি কাপালিক নির্মাণ করেছে তার বসার জায়গা। করটিগুলোর মাথায় মেটে সিঁদুর ছড়ানো। ভট্টাচার্য মশাই ক্রয় করে আনা উপকরণ মাটিতে রেখে জিজ্ঞেস করলেন, এই করটি কোথায় পেলেন বাবাজি? হ্যাঁ, তোদের তো আগেই বলেছি এই স্থান এককালে ছিল বিরাট শ্মশান। সাধকদের ওদের আচারিত ধর্মের মতো দাহ করা হয় না রে, সমাধিস্থ করা হয়। সে কথা তো তোরা নিশ্চয়ই জানিস। আমি জায়গা মতো মাটি খুঁড়ে এই 5টি করটি তুলে এনেছি। এতে কোনো সন্দেহ নেই যে এই 5টি করটির মালিক জীবিতকালে ছিলেন একজন সাধক মানুষ। দিনের আলো বুঝে আধার ধীরে ধীরে নেমে এলো। ননি কাপালিক ধুনিতে অগ্নি সংযোগ করে বললেন, এবার আমি পঞ্চমুণ্ডির আসনে মৌন ব্রতে ধূমাবতী মায়ের সাধনায় বসব। তোরা পশ্চিম দিকের নদীর জলে স্নান সেরে তারপর আয়। তারপর তোদের মধ্যে একজন ধুনির আগুন প্রজ্বলিত রাখবি, বীজ মন্ত্র জপ করবি। আর দ্বিতীয়জন খানিকটা তফাতে চাঁদের আলোতে সেই পাত্রের জল রেখে আসবি। তারপর মায়ের ভোগ রান্না করবি, ভিক্ষার চাল আর এই দেখ এইটা দিয়ে। এই বলে ননি কাপালিক ঝুলি থেকে বার করলো একটা শোল মাছ। এটাকে আগুনে পুড়িয়ে মায়ের অন্ন ভোগের সঙ্গে একটা কলা পাতায় সমস্ত ভোগ ঢেলে দিয়ে আসবি অন্ধকারে নির্জন কোনো স্থানে। মনে থাকবে? সম্পূর্ণ নির্দেশ দিয়ে কাপালিক ধুনিতে এক মুঠো শ্বেত সরিষা ছিটিয়ে দিলেন। তারপর আশেপাশে ছড়িয়ে থাকা মৃতদেহ সৎকারের জন্য আনা ভাঙা মাটির পাত্রে সাজিয়ে দিলেন বাজার থেকে ক্রয় করে আনা এক টুকরো মাংস আর মদ। তারপর নিজের আঙুল কিছুটা কেটে অন্য পাত্রে ধরলেন খানিকটা রক্ত। এরপর পঞ্চমুণ্ডী আসনে বসে চোখ বুজলেন। ভট্টাচার্য মশাই ও গুণময় বাবু সবটা লক্ষ্য করে এগোলেন পশ্চিম দিকে। মিনিট 20 পর স্নান সেরে ফিরে এসে কালো বস্ত্র পরিধান করলেন। পরিত্যক্ত শ্মশানের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আধপোড়া চিতার কাঠ ও কয়লা। সেসব সর্বাঙ্গে লেপন করে ভট্টাচার্য মশাই বসলেন ধুনির সামনে। বীজমন্ত্র জপ করতে করতে ধুনির আগুনে কাঠ গুঁজে দিতে থাকলেন। খানিকটা তফাতে মাটির উনুন খুঁড়ে মাটির হাড়িতে গুণময় বাবু চড়ালো মায়ের ভোগ। প্রায় মধ্যরাতের দিকে ধুনির আগুনে মৃত কাক ঝলসে ফেললেন ভট্টাচার্য মশাই।
অন্যদিকে গুণময় বাবুর ভোগ রান্না সম্পূর্ণ। একটা কলা পাতায় সেই ভোগ ঢেলে গুণময় বাবু এগিয়ে গেলেন অন্ধকারের দিকে। অল্প কয়েক পা এগিয়ে যেতেই থমকে দাঁড়ালেন তিনি। কোথা থেকে যেন সামনে এসে দাঁড়িয়েছে সকালের সেই বৃদ্ধা। বাতাসে নাক উঁচু করে অন্নভোগ আর পোড়া শোল মাছের গন্ধ খানিক শুকে নিয়ে বৃদ্ধা বলল, বাহ, আমার জন্যে রেঁধেছিস? বড় মায়া রে তোর। আমাকে ক্ষুধার্ত দেখে রেঁধে আনলি। দে দে বাছা, দে। আমার যে বড্ড খিদে পেয়েছে। গুণময়বাবু থতমত খেয়ে কয়েক পা পিছিয়ে এলেন। তারপর কাঁপা কাঁপা গলায় বললেন, মা, এ তো পূজার ভোগ। এ অন্ন ভোগ আমি দেবীর উদ্দেশ্যে দিতে যাচ্ছি। এ তোমার জন্য নয় মা। তুমি এটা খেও না। আমার সঙ্গে এসো, আমি তোমাকে খাবার বানিয়ে দিচ্ছি। ভিক্ষার চাল তো এখনো আছে। বৃদ্ধা ক্রুদ্ধ হয়ে বলল, না, এই খাবার আমি খাবো। ওসব দেবীর ভোগ আমি বুঝিনি। আমি অভুক্ত। এই খাবার এখন আমার। দে দে বলছি, দে, আমাকে দে। বৃদ্ধার রাগ এবার দেখার মতো। অন্ধকারেও যেন তার শরীরটা জ্বলছে, চোখ থেকে আগুন ঠিকরে বেরুচ্ছে। এই বুঝি অভিশাপে ভস্ম করে দেয়। গুণময়বাবুর সে দৃশ্য দেখে শরীর অবশ হয়ে গেল। মুখ থেকে আর একটাও কথা সরল না। চলার শক্তিও হারিয়ে ফেলেছেন তিনি। অদৃশ্য কোনো শক্তির বলে তিনি যেন পাথর বনে গিয়েছেন। এরপর বৃদ্ধা গুণময়বাবুর কাছ থেকে ভোগের অন্ন ছিনিয়ে নিয়ে খেতে শুরু করল। কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারলেন না গুণময়বাবু। একটা সময় খাওয়া শেষ করে তৃপ্তি ভরা কণ্ঠে বৃদ্ধা বলল, যা, ফিরে যা, গিয়ে কাপালিককে বল আমি সন্তুষ্ট হয়েছি। আশ্চর্য হয়ে গেলেন গুণময়বাবু। এই বৃদ্ধা কাপালিকের কথা জানল কি করে? তবে কি সে তাদের উপরে নজর রাখছিল? খাওয়া শেষ করে এঁটো কলা পাতাটা গুণময়বাবুর হাতে ফেরত দিয়ে বৃদ্ধা ধীরে ধীরে অন্ধকারের দিকে হেঁটে গেলেন। এতক্ষণে খেয়াল হলো গুণময়বাবুর, এই রাত্রিবেলা কাক ডাকে কি করে? বৃদ্ধা চলে যেতেই কাকের ডাকটাও যেন মিলিয়ে গেল দূরে। আর অমনি গুণময়বাবুর চোখের সামনে ঝপ করে কেউ যেন জমাট বাঁধা অন্ধকার ঢেলে দিল। পরের দিন সকালে গুণময়বাবু চোখ খুলে দেখলেন জঙ্গলের মধ্যে তিনি পড়ে আছেন। চোখের সামনে উপস্থিত ননিকা পালিক ও ভট্টাচার্য মশাই। ওর হাতে এখনো ধরা রয়েছে এঁটো কলা পাতাটা। ননিকা পালিক ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, জ্ঞান শূন্য হবার আগে তুই কি দেখেছিস আমাকে বল। গুণময়বাবু নিজেকে মাজা অবধি তুলে মাটিতে বসে গত রাত্রের সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বললেন। ভট্টাচার্য মশাই গতকাল গাছের গুঁড়িতে বসে থাকা সেই বৃদ্ধার ঘটনাও বললেন। সবটা শুনে ননিকা পালিক উত্তেজিত হয়ে উঠলেন। বম কালী, বম কালী, জয় মা, জয় মা। মা আমার সন্তুষ্ট হয়েছেন, আমার সঙ্গে লুকোচুরি খেলছেন মা। তবে সে যাকে কার্য সিদ্ধির পথে এগিয়ে গিয়েছি, এতেই আমার সাধনা সফল। কাপালিককে উচ্ছ্বসিত দেখে ভট্টাচার্য মশাই বললেন, সেই বৃদ্ধ কে বাবাজি? সেই তো আমার মা রে, ধূমাবতী মা। প্রথম থেকেই আমার সাধনার কর্মের উপর মা নজর রাখছিলেন রে। এই সাধনা বিফলে যায় কি করে? তারপর ননিকা পালিক ভোগ দানকারী সেই কলা পাতার দিকে চেয়ে বললেন,
মা শক্তি প্রদান করে গেছেন। তোরা এই মায়ের উচ্ছিষ্ট প্রসাদ হিসেবে গ্রহণ কর, এতেই বিপদ কেটে যাবে। কোনো অপশক্তি তোদের টিকিটিও ছুঁতে পারবে না। কথাটা শেষ করে কাপালিক মায়ের অভুক্ত ভোগের কয়েক দানা পাতা থেকে তুলে মুখে দিয়ে গলাধকরণ করলেন। বম কালী, বম কালী, জয় মা তারা, জয় মা ধূমাবতী। পঞ্চমুণ্ডী আসনের সামনে ফিরে এসে ননী কাপালিক যজ্ঞের ছায়ের ভেতরে হাত ঢুকিয়ে ছাই সরিয়ে তার ভেতর থেকে বার করে আনলেন একটা দলাকার বস্তু। তারপর সেটা কপালে ঠেকিয়ে ঝুলিতে পুড়ে নিলেন। এই কি বস্তু বার করলেন ধুনির থেকে বাবা? মায়ের আশীর্বাদী একদলা হিং, এতেই ধ্বংস হবে পিশাচ গাছ। তারপর ঝলসানো কাক এবং কাপড়ে মোড়ানো মাটির পাত্রে পবিত্র জলে বন্দি করা চাঁদের আলো তুলে নিলেন ভট্টাচার্য মশাই। ননী কাপালিকও তার প্রয়োজনীয় সমস্ত বস্তু ঝুলিতে পুড়ে নিয়ে সকলে মিলে এগোলেন গন্তব্যস্থলের দিকে। দীর্ঘ পথ অতিক্রম করে পলসন্ডার সেই অলৌকিক গাছের সামনে এসে পৌঁছতে বিকেল ফুরিয়ে সন্ধে নেমে এলো। আর এক মুহূর্ত কাল বিলম্ব না করে কাপালিক কাজ শুরু করলেন। প্রথমে ঝুলি থেকে সেই হিঙের দলা পাকানো অংশটা বার করে গাছের গায়ে গর্ত করে প্রবেশ করিয়ে দিলেন। এরপর সঙ্গে আনা মাটির পাত্রের সেই চন্দ্রলোক যুক্ত পবিত্র জল গাছের গোড়ায় ঢেলে দিতেই গাছটা সামান্য ঝাঁকুনি খেয়ে উঠল। ননী কাপালিক সঙ্গে সঙ্গে উচ্চ কণ্ঠে হেসে উঠে বললেন, জয় মা, জয় মা ধূমাবতীর জয়। ঝলসানো কাকটা দুই হাত দিয়ে টুকরো টুকরো করে ছড়িয়ে দিতে থাকলেন খানিকটা তফাতে, গাছটাকে কেন্দ্র করে বৃত্তাকার পথে। তার সঙ্গে ছড়ানো হলো ধুনির মন্ত্রপুত ছাই। সমস্ত কার্যাদি সম্পন্ন করে ননী কাপালিক বললেন, অশুভ পৈশাচিক শক্তিটিকে এখানেই বন্দি করে রাখলাম। ওর আর এই বৃত্ত ভেদ করে বেরোনোর ক্ষমতা নেই যতক্ষণ না আমি চাইব। গুণময় বাবু ও ভট্টাচার্য মশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ননী কাপালিকের কার্যপদ্ধতি লক্ষ্য করতে থাকলেন। তন্ত্রমন্ত্র উচ্চারণ, বিভিন্ন কায়দায় অঙ্গভঙ্গি, ঝাড়ফুঁক। ঝোলা থেকে আরো নানা উপকরণ বার করে ননী কাপালিক সেই অতি প্রাকৃত গাছকে লক্ষ্য করে নিক্ষেপ করে চললেন। দীর্ঘ সময় ধরে এই পূজাচার চলতে থাকলো। তারা লক্ষ্য করল গাছটার ফুলগুলো এখন সাদা, তবে তারা ননী কাপালিককে মিষ্টি গন্ধ ছড়িয়ে কাহিল করে শিকারে রূপান্তরিত করতে অপারগ। ধীরে ধীরে ঝিমিয়ে পড়তে লাগলো গাছের কাণ্ড। ইতিমধ্যে লোক মারফত খবর পেয়ে সেই স্থানে এসে উপস্থিত হয়েছেন সাব ইন্সপেক্টর অপরেশবাবু। রাস্তার দুই ধার জুড়ে লোকেদের ঢল নেমেছে। অপরেশবাবু কাছে এসে বললেন, এসব কি হচ্ছে এখানে? বন্ধ করুন বলছি এসব, নইলে অন্য ব্যবস্থা নেব। তাড়াহুড়ো করে গুণময় বাবু এগিয়ে এলেন। স্যার, একটু সহযোগিতা করুন। শেষ চেষ্টা চলছে এই পিশাচ থেকে মুক্তি পাওয়ার। এই পূজায় মঙ্গলই হবে। আপনাদের পূজাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু জায়গাটা খুব সেন্সিটিভ। একের পর এক মৃত্যু ঘটেই চলেছে। কিছুদিন আগে নিহার রঞ্জন রায় আমার নিষেধ সত্ত্বেও এখানে রাত্রে থেকে নিজের প্রাণটা হারিয়েছেন। তাই আজ যাতে এরকম কাণ্ড না ঘটে তাই আপনাদের বাধা দিতে এসেছি। অপরেশবাবুর কথা শুনে ভট্টাচার্য মশাই ও গুণময় বাবু যেন আকাশ থেকে পড়লেন। নিহার রঞ্জন বাবুরও প্রাণ নিয়েছে এই সর্বনাশ গাছ। ভট্টাচার্য মশাই এগিয়ে এসে বললেন, স্যার, কিছুটা সময় আপনার কাছে চেয়ে নিচ্ছি, একটু আপনি অপেক্ষা করুন। এই যে সে মানুষ নয়, ওর নাম ননী কাপালিক। ওর কাছে এই পিশাচ থেকে মুক্তিদানের ক্ষমতা রয়েছে। আমি নিজে চোখে ওর শক্তি দেখেছি। কনস্টেবল কানাই অপরেশবাবুর কানের কাছে মুখ নিয়ে এসে বলল, স্যার,
এই গাছে যে অলৌকিক অদ্ভুত রে, সে আপনাকে তো আমি আগেই বলেছি। হ্যাঁ, এখন দেখাই যাক না এই কাপালি কি করতে পারে। হ্যাঁ, যদি অপশক্তি দূরীভূত হয় তাহলে তো আপনারও টেনশন কমবে। কিছু সময়েরই তো ব্যাপার স্যার, দেখা যাক না কি হয়, আপনি বাধা দেবেন না। অগত্যা উপায়ন্তর না দেখে অপরেশবাবু সম্মতি দান করে সরে দাঁড়ালেন। ধীরে ধীরে ভিড় বাড়তে থাকল। উপস্থিত মেয়ে মানুষদের উলুধ্বনি শঙ্খধ্বনিতে ফেটে পড়ল। একে একে এসে জুটল কাসর, ঘণ্টা, ঢাক, ঢোল। এসবের মধ্যে পাল্লা দিয়ে চলতে থাকল ননী কাপালিকের মন্ত্রোচ্চারণ। এখন তিনি মা ধূমাবতীর বীজ মন্ত্র জপ করছেন। ধম ধম ধমাবতী স্বাহা, ওং ধম ধম ধমাবতী স্বাহা, ধম ধম ধমাবতী স্বাহা, ওং ধমাবতী স্বাহা, ওং ধম ধমাবতী স্বাহা, ওং ধম ধমাবতী। খানিক বাদে সকলের চোখের সামনে একটু একটু করে নিস্তেজ হয়ে মাটিতে শুয়ে পড়ল পিশাচ গাছটা। সঙ্গে সঙ্গে চতুর্দিক উল্লাসে ফেটে পড়ল। সকলের চোখ বিস্ময়ে বিস্ফারিত। ননী কাপালিক উত্তেজিত জনতাকে হাত উঁচু করে শান্ত থাকতে বললেন। তারপর আদেশ দিলেন মাটি খুঁড়ে সেই গাছের গোড়া শুদ্ধ উপড়ে ফেলতে। নিমেষে আলো আর কোদাল হাতে এগিয়ে এলো বেশ কয়েকজন। এরপর অল্পক্ষণ কোদাল চালানোর পর ওই কোদালের আঘাতে মাটির ভেতর থেকে কংক্রিটে আঘাত লাগার মতো শব্দ উঠতে লাগল। মানুষজন সেই শব্দ শুনে কৌতূহলী হয়ে কাছে এগিয়ে এলো। তড়িঘড়ি চাপ চাপ মাটি হাত দিয়ে সরিয়ে ফেলতেই বেরিয়ে এলো একটা পাথরের ফলক। তাতে আলো ফেলতেই নজরে পড়ল লেখা রয়েছে তারকনাথ তান্ত্রিকের নাম। এই নামটা দেখা মাত্র ওই ননী কাপালিকের কপালে ভাঁজ পড়ল। খানিকক্ষণ চুপ থেকে দাঁড়িয়ে রইলেন। সকলের দৃষ্টি তার উপর। ভট্টাচার্য মশাই কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা, তারকনাথ তান্ত্রিক কে? এ অসম্ভব, এ হতে পারে না। কি হতে পারে না? তারকনাথ তান্ত্রিকের সমাধি এই গাছের নিচেই আছে, কিন্তু কিন্তু এ কি করে সম্ভব? তারকনাথ কে বাবা? আমার গুরুদেবের মুখে শুনেছিলাম তারকনাথ তান্ত্রিকের কথা। আজ থেকে প্রায় 150 বছর আগের কথা। তারকনাথ ছিল একজন অতি নিম্ন শ্রেণীর সাধক। সাধনার অতি সূক্ষ্ম পথ সে বিচরণ করতে চায়নি। ও চেয়েছিল একেবারে উচ্চ মার্গে পৌঁছতে, তবে অতি দ্রুত। আর সে কারণেই সে তন্ত্রের জটিল পথ ত্যাগ করে শয়তানের পূজারী হয়ে ওঠে। শয়তানকে সন্তুষ্ট করবার জন্য ও নরবলি দিতে থাকে। কিন্তু তার এই নরহত্যা লীলার ঘটনা জনসমক্ষে ছড়িয়ে পড়তেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সাধারণ মানুষ, এবং তারা আইনের দ্বারস্থ হয়। সেই সময় ব্রিটিশ রাজশক্তির হুকুম চলছিল এদেশে। পুলিশ আধিকারিক ছিলেন রুবি গর্ডন সাহেব। তিনি তদন্ত চালিয়ে অতি চালাকির সঙ্গে তারকনাথ তান্ত্রিককে গ্রেপ্তার করেন। বিচারে তার ফাঁসির আদেশ হয়। ফাঁসির পূর্ব মুহূর্তে তারকনাথ তান্ত্রিকের শেষ ইচ্ছে কি জানতে চায় পুলিশ। তারকনাথ তান্ত্রিক বলে সে মৃত্যুর আগে ফল খেতে চায়। ব্রিটিশ পুলিশ কর্মী সব রকমের ফল এনে তার সামনে উপস্থিত করলে সে বলে এ সমস্ত ফল নয়, একটি বিশেষ ফল যা তার শিষ্যের কাছে রয়েছে। রবি গর্ডন সাহেব ফাঁসির আসামির শেষ ইচ্ছার সম্মান রাখতে ওর শিষ্যকে এনে হাজির করেন। শিষ্যটি তারকনাথকে সেই বিশেষ ফল হাতে তুলে দেয়। সেই মন্ত্রপুত ফলটি বীজ সমেত গিলে ফেলে তারকনাথ তান্ত্রিক
এরপর ফাঁসিতে তারকনাথের মৃত্যু হলে তাকে সমাধিস্থ করা হয় এখানে। বর্তমানে এই গাছ সেই তারকনাথের পেটের পিছন থেকে বেরিয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এ মন্ত্রসিদ্ধ বিছানের থেকে উদ্ভূত গাছ, এর সাধারণ মৃত্যু নেই। এই অবধি বলে কাপালিক ক্ষান্ত হলেন। ননী কাপালিকের সমস্ত বক্তব্য শুনে সাব ইন্সপেক্টর অপরেশবাবু ক্ষিপ্ত হয়ে বললেন, আপনি পূজা অর্চনা করে এতগুলো মানুষের মনের বল বিশ্বাস বৃদ্ধি করছিলেন। গাছটা কিভাবে মাটিতে পড়ে গেল সেটা পরে বিচার্য, তবে এই অবধি ঠিক ছিল। কিন্তু এই আজগুবি গল্প শুনিয়ে এতগুলো মানুষকে অন্ধকারে কেন ঠেলে দিচ্ছেন? মূর্খ! আমাদের দেহের মৃত্যু ঘটে, তবে আত্মা অবিনশ্বর। তারকনাথ তান্ত্রিক ফাঁসির মাধ্যমে তার দেহকে হারিয়ে ফেলবে সেটা সে জানতই, কিন্তু আত্মা ছিল তার বশীভূত। সেই কারণে তার দরকার ছিল আরো একটি দেহ। এই উদ্দেশ্যে সফল হওয়ার জন্যই ও বিচন শুদ্ধ ফলটি খেয়েছিল, এবং মৃত্যুর পর দেহ মাটি পেলে সেই বিছন থেকে তার আত্মাকে গাছের দেহ পাইয়ে দেবে, এই ব্যাপারটা ছিল নিশ্চিত। আর এখন সেই শয়তানের পূজারী আত্মা মানুষের রক্ত খেয়ে বেঁচে রয়েছে এখনো। কি যাতা বলছেন? আইন এসব বোঝে না, তার প্রমাণ চাই। এসব গাঁজাখুরি গল্পে কিছুই প্রমাণ হয় না। তোর প্রমাণ চাই, তাই না? তোর প্রমাণ চাই, তবে খুঁড়ে দেখ এই মাটি। ঠিক আছে, আপনার শেষ ইচ্ছেটুকু আমিও পূরণ করে দিচ্ছি, কিন্তু আপনিও শুনে রাখুন, সন্দেহজনক কিছু না মিললে এই এলাকা ছেড়ে আপনাকে এক্ষুনি যেতে হবে, নইলে আপনাকে হাজতে পূর্ব। এর উত্তরে ননী কাপালিক কেবল হাসলেন। তারপর মাটি খোঁড়া চলল দ্রুত গতিতে। ধীরে ধীরে জনমানুষের সামনে যা প্রকট হয়ে এলো তাতে সকলের চোখ বিস্ফারিত হয়ে গেল। মুখ হা হয়ে চোয়াল ঝুলে গেল মাটির দিকে। মাটির গর্ভে বেশ খানিকটা খোঁড়া সম্পূর্ণ হলে সকলে বিস্মিত হয়ে দেখল একটা নরকঙ্কাল ধ্যানস্থ মুদ্রায় বসে রয়েছে, এবং তার পেটের কাছ থেকে গাছের শিকড় প্রসারিত হয়েছে চতুর্দিকে, আর কাণ্ড বুক গলা হয়ে মুখের গহ্বরের ভেতর থেকে মাটির ওপরে উঠে এসেছে। আপনারা শুনছিলেন আশিস চক্রবর্তীর কাহিনী কাল আত্মা। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যে সমস্ত শ্রোতারা আমাদেরকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। এছাড়া ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আজকের মতো সময় এখানেই শেষ হচ্ছে, তবে কথা দিচ্ছি খুব শীঘ্রই আবার হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।